সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আপনারা একটু কমেন্ট করে জানান আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসটা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। ওকে, সো একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আমি যেমনটা লক্ষ্য করছি আপনারা আমার ভয়েসটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন এবং কম্পিউটার স্ক্রিনটাও ঠিকঠাকভাবে দেখা যায়। যাই হোক, আমরা সর্বশেষ লেসনে শেষ করেছিলাম ফটোশপের, আমি যদি একটু অন করি এই জায়গাটি থেকে, অর্থাৎ নীতিশ রাজপুতের একটা থাম্বনেল তৈরি করছিলাম এবং সেই থাম্বনেলটা থেকে আমরা আসলে শেষ করেছিলাম, প্রপারলি হয়তো বা কমপ্লিট করতে পারিনি সময় স্বল্পতার কারণে। আমরা আজকে চেষ্টা করব এইটাকে প্রপারলি কমপ্লিট করার এবং এর সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটা থাম্বনেলকে এক্সপ্লোর করার। ওকে, এখন দেখেন আমরা এই জায়গাটিতে যখন এরকম ফেস নিয়ে কাজ করব, অর্থাৎ এই ফেসটাকে যদি দেখেন, এটা হচ্ছে সাবজেক্ট নীতিশ রাজপুত। ও নিজেই ওর নিজের ছবি সবসময় ওর থাম্বনেলে বড় আকারে রাখে এবং এরপরে টেক্সট এবং বাকি যে এলিমেন্ট সেই এলিমেন্টগুলোকে সেইভাবে রাখে। এখন যখন এই ধরনের ছবি বা এই ধরনের এলিমেন্ট আপনি থাম্বনেলে ইউজ করবেন, হতে পারে আপনার নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য, যেটার জন্যই আপনি করে থাকেন না কেন, তখন আপনি চেষ্টা করবেন আপনার যে মূল ছবিটা সেই ছবিটাকে অনেক বেশি সুন্দর করতে, অর্থাৎ ইনহ্যান্স করতে। কারণ অডিয়েন্স তখন সর্বপ্রথম তাকাবে আপনার ছবির উপরেই, বা আপনার ক্লায়েন্টের হোক বা যে কোনো কিছুর হোক, যে কোনো সিচুয়েশনের কথা আপনি চিন্তা করতে পারেন যেটা আপনার জন্য সুবিধাজনক, কিন্তু এরকমভাবে আপনার দিকে তাকাবে। এখন এই ছবিটার দিকে প্রথমেই তাকালে যেটা মনে হচ্ছে যে এটা প্রফেশনাল মনে হয় না। কারণ মনে হয় না এইটার যে পাশের যে এজগুলো যদি দেখেন, এটা খুব ভালোভাবে কাটা হয়নি, অটোমেটিক আমরা রিমুভ করার চেষ্টা করেছি এআই এর সাহায্যে, যার কারণে এর পাশে সাদা সাদা কিছু অংশ থেকে গিয়েছে। এইটার জন্য তাকালে আগে চোখটা ওই জায়গায় পড়ে এবং পরে অড লাগে। আমরা চেষ্টা করব এই জিনিসটাকে রিডিউস করার। আমরা চেষ্টা করব এভাবে করে অড না লাগে, আমরা পারফেক্টলি এই ধরনের থাম্বনেলের ক্ষেত্রে প্রপার জিনিসটাকে কাটার চেষ্টা করব। আমাদের মধ্যে একটা ধারণা আছে বা একটা মিথ আছে, এই মিথটাকে চেষ্টা করব আমরা সবসময় দূর করার, যে এআই বর্তমান সময় অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে। বর্তমান সময় এআইয়ের সাহায্যে অনেক কিছু করা যাচ্ছে, এআই দিয়ে আপনি প্রচুর প্রচুর জিনিসপত্র করতে পারছেন। এইটা যেমন সত্য কথা, তেমন আপনি 100% যদি এআই এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে ওঠেন, সেই ক্ষেত্রে আপনি তেমন কিছুই করতে পারবেন না। আপনি তখনই আপনার কাজের আউটপুটটা ভালো হবে বা আপনার কাজের আউটপুটটা অনেক উপর লেভেলে যাবে যখন আপনি এআইকে ব্যবহার করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি নিজের যে ইনপুট সেইটা দিবেন। ধরেন এই জায়গাটিতে এই ছবিটার পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে আপনার হয়তো বা 40 মিনিট সময় লাগতো, এআই এর সাহায্যে এক ক্লিকে করে ফেলেছেন। বাট এআই যে কাজটা করেছে সেই কাজটা 90% পারফেক্ট, বাট আপনাকে এটা 80%, 70 থেকে 80% পারফেক্ট, আপনাকে এটাকে 90%-এর কাছাকাছি নিয়ে আসতে হবে। সেইটা করার জন্য এখন আপনার এখানে ম্যানুয়ালি টাচ দিতে হবে। সো ম্যানুয়ালি টাচ দেবো কীভাবে, আমরা পলিগন লেসো টুলের সাহায্যে এই অতিরিক্ত যে অংশগুলো আছে সেগুলোকে ডিলিট করে দেবো। অবশ্যই আমরা নোটিস করব যে ফটোশপে এই পাশে আমাদের লেয়ারটা সিলেক্ট করা আছে কিনা। বাই দ্য ওয়ে, আমরা সর্বশেষ ক্লাসে এরকম একটা ইনারগুলো ছিল, আমি এটাকে অফ করে রেখেছিলাম পিএইচডি সেভ করার সময়। সো অনেকে হয়তো বা সেইটা কই নিয়ে চিন্তায় পড়ে যেতে পারেন। যাই হোক, তাহলে আমরা কি করব, ছবিটাকে আমাদের যতটুকু সম্ভব এভাবে করে জুম করব, করার পরে এই পলিগন লেসো টুলে যাওয়ার পরে এই পলিগন লেসো টুলের সাহায্যে আমরা এই জায়গাটাকে, এই পোর্শনটুকুগুলোকে কেটে দিব। এইখানে আমরা যারা ফটোশপটাকে মজা হিসেবে নিব, ফটোশপটা আমাদের ভালো লাগবে করতে, ফটোশপটা শিখতে আমাদের ভালো লাগছে, তাদের জন্য আমি বলবো যে এরকম কমপ্লেক্স সাবজেক্ট বা কমপ্লেক্স জিনিসপত্র হতে পারে, মাথার চুল বা এরকম দাড়ির পাশেরগুলো বা জামার সাইড বা যে কোনো জিনিসপত্র কাটাকাটি বা রিমুভ করার জন্য বা এভাবে সিলেক্ট করে ডিলিট করার জন্য আরও সুন্দর প্রফেশনালভাবে আউটপুট পাওয়ার জন্য একটা টুল আছে। এই টুলটা আমি বিস্তারিত দেখাবো না, জাস্ট একটু ধারণা দিব। আপনারা যারা ফটোশপ ব্যবহার করতে করতে এর প্রেমে পড়ে যাবেন এবং চেষ্টা করবেন একজন ডিজাইনার হয়ে ওঠার জন্য ফটোশপ ইউজ করে, তারা হয়তো অ্যাডভান্স লেভেলে এগুলো এক্সপ্লোর করবেন। এখানে দেখেন কলমের মতো একটা টুল আছে, এই টুলটার নাম হচ্ছে কল্ড পেন টুল, এবং এখানে অনেকগুলো টুল আছে। এই পেন টুলটাকেই কন্ট্রোল করার অপশন মাইনাস প্লাস এগুলো আছে, যাই হোক। তো বেসিক এই পেন টুলটাকে আমরা নিলে এরকম একটা কলমের মতো আসে এবং আপনাকে অবশ্যই আপনার লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। জুম করেন, যখন এই পেন টুলটা আসে আপনি পেন টুলের সাহায্যে এভাবে করে
সুন্দরভাবে মার্ক করতে পারেন। দেখেন একদম এই যে বেজর লাইনগুলো আছে, এর সাহায্যে আপনি পারফেক্টলি রাউন্ড পাবেন। এই যে দেখেন কত পারফেক্টলি এখানে রাউন্ড পাওয়া যাচ্ছে, একদমই পারফেক্ট রাউন্ড যাকে বলে, আপনি এরকম পারফেক্ট রাউন্ড পাবেন। এবং এভাবে করে করে আপনি কিন্তু এখানে এরকম মার্কিং করতে পারেন। যদি এখানে দেখেন একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে না, এটাকে ঠিক করার জন্য আবার এটার উপরে ক্লিক করে ধরলে এই পাশে কনভার্ট আছে, এই কনভার্টটা আসলে এটার সাহায্যে আপনি যেই জায়গাগুলোকে ঠিক করতে চাচ্ছেন সেই জায়গাগুলো এভাবে করে করে ঠিক করে নিতে পারবেন। লাইক এভাবে করে আপনি আপনার রাউন্ডগুলোকে আরও প্রফেশনাল করে তুলতে পারবেন। অর্থাৎ আপনার যেরকম প্রয়োজন আপনি এক্স্যাক্ট সেই রকম আউটপুট আপনি এটার সাহায্যে এক্সপেক্ট করতে পারেন। আবারও আমি পেন টুলে ফিরে যাই এবং জাস্ট অল্প একটু জায়গায় আমি কেটে দেখাবো। এই যে দেখেন এখানে একটা মার্ক পড়ে গিয়েছে না, জাস্ট এখন এই অবস্থাতে থাকা অবস্থায় কিবোর্ডের যদি মাউসের রাইট পোর্শনে ক্লিক করে এখানে যদি মেক সিলেকশানে ক্লিক করেন, এখানে 0% আছে, আমরা 0% রেখে ওকে দিব। দেখেন একটা সিলেকশন তৈরি হয়েছে, যেমন সিলেকশন তৈরি হতো এই যে পলিগন লেসো টুলের সাহায্যে। বাট পলিগন লেসো টুলের সাহায্যে এক্স্যাক্টলি এরকম রাউন্ড করা যায় না, সো এইটার সাহায্যে করা যায়। অবশ্যই সিলেক্ট থাকতে হবে লেয়ারটা, জাস্ট ডিলেটে ক্লিক করবেন, আপনার কিন্তু এটা একদম পারফেক্টলি ডিলেট হয়ে গিয়েছে। এখন দেখেন এইখানে কিন্তু এখন এই জায়গাটুকু আমরা পারফেক্টলি ডিলিট করে দিয়েছি, এই পোর্শনটার থেকে এই পোর্শনটা কিন্তু সুন্দর লাগছে। এভাবে করে আপনারা, আমি এখন একটু পলিগন লেসো পেন টুলটাকেই ব্যবহার করি কিছু সময়ের জন্য, জাস্ট যেহেতু সিলেক্ট করেছি। এভাবে করে করে আপনারা কিন্তু আপনাদের এর সাহায্যে এরকম অবশ্যই সময় লাগবে। দেখেন এই কাজটা কিন্তু করতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগছে, রাইট? অনেক সময় লাগছে, নর্মাল যে টাইমটা লাগার কথা তার থেকে বেশ ভালো সময় লাগছে। কিন্তু সময় লাগলে কি হবে, আমাদেরকে তো এখন এই জিনিসটা যত ভালো আউটপুট আমরা পেতে চাই, আমরা এআইয়ের সাহায্যে তো হালকা করে নিয়েছি, তারপর আমাদের বাকিটার জন্য তো সময় একটু খরচ করতে হবে। দেখেন এই পাশগুলো এখন কিন্তু অনেক সুন্দর লাগছে। সো এই সেম জিনিস আপনি এই পলিগন লেসো টুলের সাহায্যে করতে পারেন, বাট সেই ক্ষেত্রে আপনাকে এরকম প্রত্যেকটা লাইনকে এভাবে করে নিজে একটু মার্ক করে দিতে হবে সিলেকশন। আচ্ছা, এই জায়গায় ব্যাপার হচ্ছে যে পেন টুল এবং এই পলিগন লেসো টুল এই দুটো ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের যে সেম টুল বা সেম ফাংশনটা কাজে লাগবে বা সেম ফাংশনটাকে ভালো লাগবে এমনটা নাও হতে পারে। ভিন্ন ভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন টুল বা ভিন্ন ভিন্ন পয়েন্টটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ওকে, সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। এখন দেখেন এই জায়গাটিতে আমরা জাস্ট প্রপারলি এটাকে একটা মার্কের আন্ডারে নিয়ে আসছি, অর্থাৎ এই এক্সট্রা অংশগুলোকে আমরা ডিলিট করে দেওয়ার চেষ্টা করছি। এই পাশেও নিয়ে আসলাম, এই যে চুলের পাশ থেকে এই পাশ থেকে চুলের পাশ থেকে কেটে দিব। এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করে কি, আপনি যখন কোনো থাম্বনেল ক্রিয়েট করছেন, থাম্বনেল না যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যখন প্রফেশনাল ডিজাইনার হতে চাচ্ছেন এবং ফটোশপের সাহায্যে ডিজাইন করছেন, তখন আপনি এইগুলোকে যত সময় নিয়ে, দেখেন আমি একটু সময় নিয়ে করেছি, এভাবে যত সময় নিয়ে মার্ক করে ডিলিট করবেন, আপনি আউটপুটটা ঠিক তত ভালো সুন্দর এরকম শার্প এই যে আউটপুট পাবেন। দেখেন যে এখন কত সুন্দর লাগছে, তাই না? এরকম এই যে সাদা অংশগুলো কিন্তু দেখা যাচ্ছে না, এরকম প্রত্যেকটা জায়গার আপনি জাস্ট এভাবে করে ধরে যখন আপনি এগুলোকে পারফেক্টলি করবেন, অবশ্যই সময় নিতে হবে। আপনি যত দ্রুত মাউসটাকে মুভ করবেন বা মাউস চালানোর চেষ্টা করবেন এই ধরনের ক্ষেত্রে এরকম ভুল হবে। দেখেন আমার এখানে উল্টোপাল্টা অলরেডি হয়ে গিয়েছে, সো বাঁকা বা চুলের শেপটা নষ্ট হয়ে যাবে। আপনাকে এই সকল সিনারিওর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই টাইমটাকে নিয়ে একদম ধৈর্য সহকারে করতে হবে। এবং সব থেকে ভালো হয় কি, যে আপনি যখন এইটা শেখার চেষ্টা করছেন এই সময়টা কিন্তু আপনার হাতে কোনো ডেডলাইন নেই যে আমার 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে আমি এইটাকে করতে হবে, এরকম কোনো ডেডলাইন নাই। আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি প্রথম দিকে এরকম অনেকগুলো কমপ্লেক্স ছবিকে এরকম সাইডগুলোকে কেটে 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 দেখতে পারেন, তাহলে আপনার হাতটা একটু ফাস্ট হবে, মাউসের সঙ্গে আপনার হাতটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনি বেশ ভালো একটা আউটপুট এই জায়গাটি থেকে পাবেন। অর্থাৎ তখন আপনি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন তখন আপনার কাজের স্পিডটা আরেকটু দ্রুত হবে, অর্থাৎ আপনি আরেকটু দ্রুত এই পুরো ব্যাপারটাকে করতে পারবেন। অর্থাৎ এই যে কাটাকাটি করা আমি দেখালাম, এই কাটাকাটিটা আরেকটু দ্রুত বা ফাস্ট আপনি করতে পারবেন। যাই হোক, এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তো আমরা এরকমভাবে এই ধরনের থাম্বনেলের ক্ষেত্রে এর যেই এক্সট্রা অংশগুলো থাকে যেগুলো আমাদের চোখে বাজে লাগে, আমরা এই অংশগুলোকে এভাবে করে কেটে নিব। এখানে আরও আছে, আমি জাস্ট কথা না বলে যদি কাটার চেষ্টা করি।
আমি কথা বলছি না, কারণ প্রসেস তো সেম, আমি জাস্ট কেটে কাটার চেষ্টা করছি তাড়াতাড়ি। কথা বলতে বলতে এই কাজ করতে একটু টাইম কনজিউমিং বেশি হয়, সো এখান থেকে এভাবে করে কেটে দিলাম। আচ্ছা, এই জায়গাটি থেকেও এভাবে করে কেটে দিই। এটার ক্ষেত্রে একটা মজার পার্ট হচ্ছে যে কোথাও থেকে জামাটা একটু উঁচা নিচেও বা এই টাইপের কিছু হয়ে গেল, আপনি চাইলে আপনার মতো করে সেটা কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজটা। আচ্ছা দেখেন যে এতক্ষণ যে বাজেটা লাগছিল একদম এই যে পাশের সাদা অংশগুলোকে, সেইটা কিন্তু এখন আমাদের চোখে অতটা লাগছে না, এবং এটা নাই, কারণ আমরা এটাকে খুব প্রিসাইজলি সুন্দরভাবে রিমুভ করে দিয়েছি। আপনি যদি নোটিস করেন দেখবেন যে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে, একদমই পারফেক্ট রিমুভ, লাইক গন। এখন এরকমভাবে আপনি এটাকে প্রথমে আপনার বেসিক যে কাজ, যে এটার যে সাইড এজ বা অন্য যে জিনিসপত্রগুলো সেগুলো রিমুভ যখন আপনার এটা করা হয়ে যাবে, তখন আপনি এটার উপরে আরও ইফেক্ট প্রিসেট অ্যাপ্লাই করতে পারেন। এখন আমরা এটা এখানে ডাবল ক্লিক করলে আমাদের যে এই যে লেয়ার স্টাইল বা ব্লেন্ডিং অপশনটাকে এরকম রাইট ক্লিক করে ওপেন করলে যে অনেকগুলো অপশন আছে, এখান থেকে যদি ড্রপ শ্যাডোটা অ্যাড করব, জাস্ট ড্রপ শ্যাডোটার উপরে ক্লিক করলে এখানে ড্রপ শ্যাডো অটোমেটিক চলে আসছে। আমাদের এইখানে হচ্ছে ড্রপ শ্যাডোর পুরো কন্ট্রোল প্যানেল, অর্থাৎ এই প্যানেলের সাহায্যে আমরা ড্রপ শ্যাডোটাকে কন্ট্রোল করতে পারবো। এখানে যদি রিসেট দেই, ডিফল্ট অবস্থাতে আসলে এরকম থাকে ড্রপ শ্যাডো। আমি যদি এটাকে অফ করি, দেখাই যাচ্ছে না, এটাকে অন করলে সার্টেল একটা ড্রপ শ্যাডো আসে। বাট ফটোশপের ক্ষেত্রে বা এই ধরনের সিনারিওর ক্ষেত্রে তো আমাদের কাস্টম ড্রপ শ্যাডো প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা এই যে ড্রপ শ্যাডোর যেই প্যানেলটা, এই প্যানেলটার সাহায্যে পুরোটাকে কাস্টমাইজ করবো। এটা মাল্টিপ্লাই আছে, আমরা চাইবো একটু বাড়ায় দিতে। এটাকে আমি নর্মালে নিয়ে আসবো। আচ্ছা, নর্মালে নিয়ে আসলাম। এখন এইটার ডিস্টেন্সটাকে একটু যদি মুভ করি তাহলে এটা দেখা যাবে, ভিজিবল হবে। এখন এই অ্যাঙ্গেলটা আমার দরকার, নিচ থেকে এরকম একটা সাইড অ্যাঙ্গেল, এই পাশ থেকে এই অ্যাঙ্গেল দরকার আমার, এক্স্যাক্টলি এই অ্যাঙ্গেল। দেখেন এখন ড্রপ শ্যাডোটা কিন্তু অটোমেটিক চলে আসছে, বাট ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে। আমি ডিস্টেন্সটা একটু কমাবো, কমানোর পরে এইটাকে আরেকটু ভিজিবল করে দিই এরকমভাবে, অর্থাৎ 52। এটা হচ্ছে গিয়ে অপাসিটি। এটার সাইজটাকে যদি হালকা একটু ইনক্রিজ করি তাহলে এটা একটু চারপাশে ছড়িয়ে পড়বে। দেখেন এখন একটা সুন্দর ড্রপ শ্যাডো কিন্তু আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি, রাইট? এবং এই ড্রপ শ্যাডোটাকে আমরা আপাতত রাখলাম। এই যে আর্টিকেল 370, এই আর্টিকেল 370 এইখানে লেখা আছে। এখন আমরা এইটার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিসপত্র এক্সপ্লোর করব, অর্থাৎ এই থাম্বনেলটা আমরা ক্রিয়েট করতে করতে নতুন একটা জিনিস বা নতুন একটা জনরা এক্সপ্লোর করার চেষ্টা করব। আশা করছি এটা মনোযোগ সহকারে দেখবেন আপনারা যারা আছেন, অর্থাৎ উভয়ের ক্ষেত্রে এইটা অনেক বেশি কাজে লাগবে। ধরতে পারেন আপনার কোনো একটা লোগো তৈরি করতে গেলেন, কোনো একটা টেক্সটকে অনেক বেশি স্টাইলিশ করতে গেলেন, মডিফাই করতে গেলেন, এই ধরনের সিনারিওর মধ্যে যদি আপনি পড়েন, সেই ক্ষেত্রে আপনি এইটাকে অনেক বেশি কাস্টমাইজ বা মডিফাই করতে পারবেন এখন যেই পোর্শনটা দেখাবো সেই পোর্শনটা ব্যবহার করে। এবং এই জিনিসটা মোবাইল এবং কম্পিউটার ইউজার উভয়ই করতে পারবে। সো এইটা নিয়ে তারা এটা নিয়ে খুব বেশি চিন্তা বা টেনশন করবে না। আশা করছি এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যারা মোবাইল ইউজার আছে। ওকে, যাই হোক, আমি একটু এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করলে আপনাকে দেখাতে পারবো। তাহলে আমি একটা ব্রাউজার ওপেন করে নিই। আমি জাস্ট এখান থেকে আসবো, এই জায়গাটিতে আমি মায়াজাল চ্যানেলটা সার্চ করে রেখেছিলাম। এই টাইপের থাম্বনেল ক্রিয়েশন আমরা এখন দেখব। তার পূর্বে যেইখানে আসলে আমরা যেতে চাচ্ছিলাম আর সেইটা দেখি। আমরা জাস্ট সিম্পলি যদি গুগলে আসি এবং আসার পরে যদি ফ্রি পিক লিখে সার্চ করি, এরকম একটা ইন্টারফেস পাবো। এবং এটা লিখে যদি আমরা এখানে সার্চ করি, প্রথমে একটা ওয়েবসাইট আসবে, দেখেন www.freepik.com। এইটার মধ্যে প্রবেশ করলে এইখানে আসলে প্রচুর পরিমাণে ফাংশন, ফিচার, অনেক জিনিসপত্র, অনেক কিছু আছে। তবে আমি একদমই ক্লিয়ার করে বলে নিই, সর্বপ্রথমেই এইটা নিয়ে আশা করছি যে আর তেমন কোনো প্রশ্ন বা অন্য জিনিসপত্র খুব দ্রুত আসবে না আপনাদের কাছ থেকে। এই ফ্রিপিক ওয়েবসাইটটা থেকে আসলে অনেক কিছু করা যায়। এটা থেকে ভিও3 এটার সঙ্গে ইনক্লুডেড আছে, চাইলে সেখান থেকে ভিডিও তৈরি করা যায়, এআই এর সাহায্যে ফেস সোয়াইপিং করা যায়, ফটো ম্যানিপুলেট করা যায়, অনেক 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 ফাংশন আছে, ফিচার আছে। কিন্তু আমরা সেগুলো কোনো কিছুই ব্যবহার করব না, কারণ এইটা অনেক বেশি কস্টলি। তার উপরে সেটা হচ্ছে যে এইটা যার মাধ্যমে বা যেগুলোর মাধ্যমে করা যায় এর থেকে ভালো অল্টারনেটিভ আছে এবং কস্ট কম। সো সেই জায়গাটি থেকে আমরা ফোকাস করব। আমরা জাস্ট এখানে ফ্রি অ্যাসেটের জন্য আসব এবং এখান থেকে ফ্রি অ্যাসেটগুলো নিব। ওকে, এখন দেখেন এখানে প্রচুর পরিমাণে ফাংশন দেখতে পাচ্ছি। আমরা অলরেডি
একটা অ্যাড টাইপ দেখতে পাচ্ছি, ভিডিও বা হাবিজাবি এদিক সেদিক। আমরা জাস্ট এখান থেকে নর্মালি আসবো, আমাদের মেলটা দিয়ে হয়তো বা একটা সাইন আপ করে নিতে পারি, যেহেতু এই মেল দিয়ে সাইন আপ করতে এরকম একটা ডিরেক্ট গুগল কানেক্ট করতে তো কোনো ক্ষতি নেই, এটা জাস্ট সিম্পলি ফ্রি। তো আমরা এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে পাবো। এইখানে পাওয়ার পরে এখানে যেই জিনিসগুলো আছে সেগুলোর দিকে অ্যাভয়েড করে আমরা জাস্ট সার্চ বক্সে যেই জিনিসটা সার্চ করতে আসছি সেই জিনিসটাকে সার্চ করব। দেখেন, ধরেন আমরা যদি এই জায়গাটি থেকে টেক্সট লিখি, সিম্পলি টেক্সট, আচ্ছা আমি এটাকে একটু ঘুরিয়ে লিখি, জাস্ট ওল্ড টেক্সট লিখলাম। ওল্ড টেক্সট লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের টেক্সট ইফেক্ট আমরা দেখতে পারবো, যেগুলো অটোমেটিক তৈরি করা আছে। ওকে, এখন এইখানে দেখেন, এইখানে যেহেতু আমরা ফটোশপ ব্যবহার করছি, ফ্রিপিকে দুটো সফটওয়্যারের জন্য ম্যাক্সিমাম টেমপ্লেট বা ইফেক্টস থাকে। একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। যেহেতু আমরা ইলাস্ট্রেটর শিখবো না এবং ইলাস্ট্রেটরের দিকে যাব না, কারণ লোগো ডিজাইনিং, অন্য অন্য টাইপোগ্রাফি, ফন্ট ডিজাইনিং, অন্য অন্য প্রচুর জিনিসপত্রের জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়। সো আমরা যতটা আসলে কমপ্লেক্সিটি না আনে পারি তাই চেষ্টা করব এবং সেইটায় ফোকাস করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রয়োজন শুধুমাত্র এমন টেমপ্লেট যেগুলোর ক্ষেত্রে ফটোশপে কাজ করবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আসে, এখানে প্রচুর পরিমাণ অপশন আসতেছে। সেই অপশনগুলোরও ক্ষেত্রে আমরা মাথায় রাখবো এবং আমি ক্লিয়ার করে বলে নিই, একদমই 100% এইটার ব্যাপারে আপনি শিওর থাকতে পারেন যে মোবাইল ইউজার, কম্পিউটার ইউজার উভয় ফ্রিপিক সফটওয়্যার ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন এবং উভয়ই সিমিলার জিনিস তৈরি করতে পারবেন, সিমিলার আউটপুট নিয়ে। এই হচ্ছে কম্পিউটারের ইন্টারফেসটা, এরকম আসবে। মোবাইল ইউজারদের জন্য এটা কীভাবে আসবে আমি জাস্ট সেইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারাও এটা খুব সহজেই বুঝতে পারবেন। আপনারা যারা মোবাইল ইউজার, আপনাদের ক্ষেত্রে এক্স্যাক্ট এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা মোবাইলের স্ক্রিন, ঠিক এতটুকু থাকে। আমি যদি এটাকে একটু পেন নিয়ে আসি, আমি জাস্ট পেন নিয়ে এসে আপনাকে দেখাই, যেহেতু আমি এখন আমার মোবাইলে সুইচ করতে পারছি না ক্লাস নিতে এই জন্য এইভাবে দেখাচ্ছি। ঠিক আপনার একটা মোবাইলের স্ক্রিনটা ঠিক এতটুকু সাইজে আসে এবং এই ওয়েবসাইটটা এখানে যেমন আছে হুবহু 100% তেমনভাবে ওপেন হবে এবং এইখানে যা করা যাচ্ছে ঠিক এক্স্যাক্টলি তাই করা যাবে মোবাইলের সাহায্যে। সো এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে মোবাইল ইউজাররা অল ইমেজ পাবেন এবং এখানে দেখবেন ফিল্টার আছে। আমি জাস্ট অল ইমেজটাকে এরকমভাবে এক্সপ্যান্ড করলে এখানে দেখবেন পিএইচডি নামে একটা অপশন আছে, আপনি জাস্ট পিএইচডিটাকে সিলেক্ট করবেন, ফিল্টারটাকে ক্লিক করে এখানে অনেক ধরনের ফিল্টার দেওয়া যায়, মোস্ট পপুলার হাবিজাবি এদিক সেদিক, এগুলোর দিকে আমরা যাব না। এখন দেখেন, এই যে প্রথমে যেই অপশনগুলো আসছে বা ইফেক্টগুলো আসছে এগুলো হচ্ছে ফ্রি, টোটালি আপনি এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বাট এইখানে এখন যেইটাকে আপনি দেখতে পাচ্ছেন, লাইক এই যে একটা ক্রাউনের মতো আঁকা, এইটা হচ্ছে পেইড। আপনাকে এইটাকে ডাউনলোড করতে গেলে পেইড সাবস্ক্রিপশনের দিকে যেতে হবে। বাট আমরা যেহেতু কিছু সাবস্ক্রিপশন ব্যবহার করছি, লাইক অ্যাডোবির সাবস্ক্রিপশন, তারপরে হচ্ছে ক্যাপকাট, তারপরে ক্যানভা, সেই ক্ষেত্রে আমাদের এইটার প্রয়োজন নেই। আমরা এই টেমপ্লেটটাকে আমাদের যত ভালো লাগুক আমরা এটাকে স্কিপ করব। এছাড়াও আমরা ফ্রিতে একটু সময় নিয়ে খুঁজলে এর থেকে ভালো টেমপ্লেট ফ্রিতে পাবো, জাস্ট সেইটার দিকে ফোকাস করব। এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে যেগুলো আমরা ফ্রিতে চাইলে খুব সহজেই ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা একটু খুঁজবো, মোবাইল ইউজার হোক কম্পিউটার ইউজার হোক উভয়ই এরকম খুঁজে আমাদের প্রয়োজন মতো ডাউনলোড করব। এবং একটা ব্যাপার মাথায় রাখবো, এই যে ফাইলগুলোকে ডাউনলোড করছি এই ফাইলগুলোকে আজকে ডাউনলোড করছি মানে নেক্সট ডেতে যেদিন আমরা কাজ করতে বসবো সেই দিন আমরা সিমিলার টেমপ্লেটটাই ব্যবহার করব। আমরা এটাকে আমাদের ডিভাইসে সংরক্ষণ করব, প্রয়োজনে নাম এমনভাবে সিলেক্ট করব আমরা যাতে খুব ভালোভাবে বুঝতে পারি প্রিভিয়াস টাইমে নেক্সট টাইমে যখন আমাদের প্রয়োজন পড়বে এটা ব্যবহার করতে, আমরা জাস্ট সেই ফোল্ডার থেকে ফাইলটাকে নিয়ে আসতে পারি এবং নিয়ে এসে আমাদের কাজে ব্যবহার করতে পারি। আশা করছি এই ব্যাপারটা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন দেখেন, এইটা ডাউনলোড করার জন্য জাস্ট এটার উপর একটা ক্লিক করলে এরকম ইন্টারফেস আসলে মোবাইল ইউজারদের জন্য আসবে। আপনি যদি কম্পিউটার ইউজার হন তাহলে আপনি এটার উপরে ক্লিক করলে এরকম বড় আকারে ইন্টারফেস দেখতে পারবেন। এই কর্নারে ডাউনলোড অপশন থাকবে, এখান থেকে আপনি জিপ ফাইল ডাউনলোড করলে একটা জেপিজি ডাউনলোড হবে এইটার এবং একটা পিএসডি ডাউনলোড হবে। ওকে, এবং মোবাইল ইউজারদের জন্য এরকম অবস্থা থাকবে। আমি মোবাইল ইউজার মোডেই থাকি, সেই ক্ষেত্রে মোবাইল ইউজাররা একটু ভালোভাবে বুঝতে পারবে। কম্পিউটার ইউজারদের জন্য তো ব্যাপারটা একটু ইজি, এটা মেবি হচ্ছে হারিয়ে গিয়েছে, আমার আবারও সেই জায়গায় যেতে হবে। যাই হোক, আমরা এরকম মোবাইল থেকে ক্লিক করব, আমাদের সামনে এরকম উপরে ডাউনলোড অপশন আসবে। আমরা এখানে ক্লিক করে দেখেন ডাউনলোড জিপ এবং
বা জেপিজি সিঙ্গেল ডাউনলোড করতে পারি। আমি জিপটাকেই ডাউনলোড করার প্রেফার করি। এখানে দেখেন ডাউনলোডে দেওয়ার পর এরকম কিছু রিমুভ ব্যাকগ্রাউন্ড, অ্যাডজাস্ট অ্যান্ড ফিল্টার, জেনারেট ভিডিও এফেক্ট, এই ধরনের এক্সপ্যান্ড, এই ধরনের কিছু এআই ফিচার ও আপনার সামনে ফিচার করবে এবং আপনাকে বলবে যেগুলো আপনি চাইলে ডাউনলোড করতে পারেন ফ্রিতে। এবং এই যে দেখেন আমার কর্নারে কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। আপনাদের মোবাইল গ্যালারিতে ডাউনলোড হবে, ফাইল ম্যানেজারে ফাইলটা যেহেতু জিপ ফাইল ডাউনলোড হবে এবং কম্পিউটারের জন্য তো ডিভাইসের যেই জায়গায় সেই জায়গায় ডাউনলোড হবে। এরকম কিছু অ্যাড শো করবে এবং নিচেও আপনাকে দেখাবে। এগুলো সব প্রিমিয়াম, লাইক কিনতে বলবে, বাট আমরা কখনোই এটা কেনার দিকে যাব না। খুব বেশি বড় ডিজাইনার যদি আপনি না হয়ে যান, আমরা এভাবে ফ্রিতে কীভাবে সংগ্রহ করা যায় সেইটাই চেষ্টা করব। যেহেতু যেগুলো প্রয়োজন সেগুলোর কথা আমি বলেছি যে এগুলো আপনার না কিনলেই নয়, আপনি এগুলো কিনুন, বাট এগুলোর দিকে কেনার যাওয়ার দরকার নেই। যাই হোক, ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের ডিভাইস থেকে এই ফাইলটাকে খুঁজে বের করব। মোবাইল ইউজারদের ক্ষেত্রে ফাইল ম্যানেজার থেকে খুঁজবো, কম্পিউটার ইউজারদের ক্ষেত্রে যে ফোল্ডার ডাউনলোড হয় সেই ফোল্ডারটা এখানে ক্লিক করলে ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। লাইক আমার যেমন ওপেন হয়েছে, ওয়েট আমি আবার একটু ক্লিক করি ডাউনলোডটা ফোল্ডারটা। আচ্ছা, যেখানে ডাউনলোড হয় সেইখানে এরকমভাবে সিঙ্গেলি ওপেন হয়ে যাবে। আমি এটাকে একটু মিনিমাইজ করি। আমি এরকম একটা ফোল্ডার খুঁজে পাবো, হোক মোবাইল ইউজার বা কম্পিউটার ইউজার এরকম নামে, লাইক ফান, তারপরে স্ল্যাশ পেপার স্ল্যাশ টেক্সচার, এরকম ইফেক্ট এরকম পাবো। আমাদের যে কাজ সেটা হচ্ছে এটাকে এক্সট্র্যাক্ট করা। মোবাইল ইউজার এবং কম্পিউটার ইউজার উভয়ের জন্য এক্সট্র্যাক্ট করার প্রসেস সেম। জাস্ট মোবাইলে আপনি রাইট ক্লিক করবেন বা 3 ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট জিপে দিবেন, কম্পিউটারদের ক্ষেত্রে তো উইন্ডারে এক্সট্র্যাক্ট করে নেবেন। সিম্পলি এটাকে এক্সট্র্যাক্টে দিলে ফাইলটা কিন্তু এখানে প্রপারলি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। আমার মেবি এক্সট্র্যাক্ট হয়ে এই পাশের স্ক্রিনে আসছে, আমি যদি খুব বেশি ভুল না করি। আমি একটু দেখি যে আসলে কই আসছে। আচ্ছা, এই দেখেন দুটো ফাইল কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে এরকম অবস্থাতে আসছে। এই একটা হচ্ছে ইমেজ ভিউ আমাদের সামনে আসছে অটোমেটিক। আমি জাস্ট এটাকে একটু অন করি, আমার ফটোশপে মেবি অন হবে। এই যে দেখেন ইমেজ ভিউ, এটা জাস্ট সিঙ্গেল একটা ইমেজ, এখানে কোনো কাস্টমাইজেশন বা কোনো কিছু করার সুযোগ নেই। এটা আবার লক করা অবস্থাতে আছে, একটা জাস্ট সিঙ্গেল ইমেজ এবং তার পাশে একটা পিএসডি ফাইল আসছে। এটার নাম ঠিক নেই, বাট এইটা পিএসডি ফাইল, দেখলেই মনে বোঝা যাচ্ছে পিএসডি লেখা। মোবাইল ইউজারদের ক্ষেত্রে এরকম শেষে দেখবেন ডট পিএসডি লেখা আছে এক্সটেনশন। এটা ছবি কীভাবে বুঝলাম, শেষে এক্সটেনশন ডট জেপিজি লেখা। এখন কম্পিউটার ইউজারদের যে কাজ, এটার উপর যদি আপনি ডাবল ক্লিক করেন ডিরেক্ট আপনার ফটোশপে এইটা ফাইলটা ওপেন হবে। এখন আমাদের এইটার ক্ষেত্রে একটু কাস্টমাইজ করতে হবে। লাইক কাস্টমাইজেশনটা কি, এখানে দেখেন অনেকগুলো ফাংশন আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা যদি আমি অফ করে দিই, জাস্ট এই যে টেক্সটটা, সেই টেক্সটটা দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড, এখানে টেক্সটগুলো দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে যে এই অ্যাশ কালারটা আছে সেটা হাওয়া হয়ে যাচ্ছে। এরপরে এডিশন আছে, এই এডিশনে যদি ক্লিক করি শুধুমাত্র এই যে মূল টেক্সট সেইটা আছে, এই যে উপর নিচে যেই টেক্সটটা এইটা নাই, এবং এরপরে এডিশনাল ইনফরমেশন নামে একটা টেক্সট আছে। সো আমরা এই ধরনের পিএইচডি এডিট করার ক্ষেত্রে এই যে দেখেন ইউ ডিজাইন হেয়ার লেখা আছে, এখানে একটা স্মার্ট অবজেক্ট কর্নারে ছোট করে আঁকা আছে। লাইক আপনি যদি একটু দেখেন ছোট করে একটা স্মার্ট অবজেক্ট টাইপ দেখতে পারবেন। আমি জাস্ট এটার উপর ডাবল ক্লিক করলাম। এটার উপর যদি ডাবল ক্লিক করি এখানে এরকম একটা নতুন ট্যাব ওপেন হবে। জাস্ট এই যে ছোট স্মার্ট অবজেক্টের উপরে ক্লিক করলাম। আচ্ছা, এই হচ্ছে ফাইল মূল। এইখানে ক্লিক করলে আমার পাশে আর একটা ট্যাব ওপেন হয়েছে এবং এখানে টেক্সটটাকে রিপ্লেস করা যায়। সো আমরা এই টেক্সটটাকে রিপ্লেস করে দিব। রিপ্লেস করব কিসের টেক্সটের সাহায্যে, যে কোনো সিনারিওতে প্রয়োজন পড়তে পারে। ধরুন আপনার শুধুমাত্র টেক্সটটা প্রয়োজন, বা এরকম থাম্বনেল ডিজাইন করতে গিয়ে এরকম টাইটেলটাকে একটু সুন্দর করা প্রয়োজন, যে কোনো সিনারিও আপনি এরকম প্রসেসটা ফলো করতে পারেন। তাহলে এটাকে আমরা সিম্পলি কপি করব। এরকমভাবে আমরা ডাবল ক্লিক করে পুরো ব্যাপারটা কপি করতে পারি, বাট আমরা সেই জায়গায় যাব না। আমরা কী করবো, এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে লেয়ারটা সিলেক্ট আছে কিনা এটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ডের Ctrl+C দিব, তাহলেই কপি হয়ে যাবে। কপি করার পর এই যে জায়গাটায় এনে এইটাকে পেস্ট করে দেবো। Ctrl+V দিলে এটা এখানে পেস্ট হয়ে যাবে অটোমেটিক। দেখেন পেস্ট হয়ে গিয়েছে, নতুন একটা লেয়ার আর্টিকেল 370 লেখা নিচেরটা, তাহলেই সিলেক্ট করে জাস্ট ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে গিয়েছে। এখন এইটাকে আমরা এরকমভাবে বড় করে দেবো আমাদের প্রয়োজন মতো, এরকমভাবে বড় করে জাস্ট ওকে দিব যতটুকু আমাদের বড় প্রয়োজন। এরপর যদি আমরা, এরপরের কাজ হচ্ছে আর কোনো কাজ না, এরপরের কাজ হচ্ছে ফাইলে যাব। এখানে জাস্ট সেভ আছে না, সিঙ্গেল অথবা শর্টকাট Ctrl+S, সিঙ্গেল সেভে একটা ক্লিক করব, একটু লোড নিয়ে সেভ হয়ে যাবে। প্রসেসটা সিম্পল, সেভ হয়ে গিয়েছে। পাশেরটায় যাব, দেখেন এখানে কিন্তু অটোমেটিক আর্টিকেল 370 খুব সুন্দরভাবে লেখা আসছে। এখন কাজ হচ্ছে আমাদের এই লেখাটুকু দরকার না, দরকার ব্যাকগ্রাউন্ড উপরের নিচের লেখা। এখন আমরা যে কাজটা করবো, এই অ্যাডিশনাল ইনফরমেশনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন শুধু লেখাটা আছে। এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, করে ডিলিট করে দিব, শুধু এইটা আছে।
এখন আমরা যে কাজটা করবো, এই দুটো লেয়ারকে একসঙ্গে করে মার্চ করে দেবো এরকমভাবে। মার্চ করলে দেখেন এটা একটা পিএনজি ছবি হয়ে গেছে, জাস্ট একটা পিএনজি। এটা এখন আর পিএইচডি নেই, এটা আমরা চাইলে 1000টা চাইলেও এডিট করতে পারবো না। সো এইটাকে এখন সিলেক্ট করা অবস্থায়, এইটাকে আমরা এখন সিলেক্ট করা অবস্থায় Ctrl+C দিব, আমাদের মূল থাম্বনেলে আসবো। থাম্বনেলে এসে এইটাকে আমরা একটু হাইট যদি করি, এটাকে আর দরকার নেই, এখানে Ctrl+V দিলে এটা পেস্ট হয়ে গেছে, অনেক বড় আকারে হয়েছে। আমরা জাস্ট এটাকে একটু ছোট করে দিব যতটুকু আসলে প্রয়োজন, তারপর এখানে বসিয়ে দেবো। দেখেন পুরো থাম্বনেলের লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এরকম একটা পিএইচডির সাহায্যে। একটু টেক্সটটাকে আমরা পরিবর্তন করার ফলে পুরো লুকটা আমাদের সামনে, আপনি পুরো লুকটা যদি একটু আগে দেখতেন এবং এখন যদি দেখেন, দুটো লুক আমাদের 100% পরিবর্তন হয়েছে। আমি যদি আপনাকে জাস্ট দেখানোর জন্য এটাকে একটু হাইড করি, এই দেখেন এই হচ্ছে একটা লুক, এবং এইটা হাইড করে এইটা নিয়ে আসলে লুকটা কতটা সুন্দর লাগছে। আচ্ছা, এই গেল হচ্ছে মোবাইল ইউজার, কম্পিউটার ইউজারদের ক্ষেত্রে এই ধরনের পিএইচডি এডিট করার প্রসেস। এখন মোবাইল ইউজাররা আমরা আসলে ব্যাপারটা কীভাবে করব সেই জায়গায় যাব। ধরুন আমি একজন মোবাইল ইউজার, আমার গুগল ক্রোম আমি ব্যবহার করি আমার এই ক্ষেত্রে। সো আমি মোবাইলে আসলে কীরকমভাবে আসবে সেই জায়গাটায় যাই। ধরুন আপনার ফোনের কনফিগারেশান কি, এইটার উপরে ডিপেন্ড করছে যে আপনার স্ক্রিনটা কেমন শো করবে। এইটা হলো গিয়ে ধরেন আইফোন 14 প্রো ম্যাক্সের ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে অন্য একটা র্যান্ডম ফোন চুজ করার চেষ্টা করি, যেই ধরনের ফোন বা যেই ধরনের স্ক্রিন সবার হয়ে থাকে, একদমই র্যান্ডম। ধরেন এইখানে এই যে ধরনের স্ক্রিন, এই স্ক্রিনটায় সবাই র্যান্ডমলি হয়ে থাকে, এরকম একটা গুগল লেখা আসবে, এখানে সার্চ বক্স পাবেন আপনি, এবং এই জায়গায় হচ্ছে গিয়ে আপনার গুগল যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা লগ ইন শো করবে। জাস্ট প্রসেসটা কিন্তু সেম এরকম, আপনি জাস্ট গুগল ক্রোমে ঢুকবেন, আপনার সামনে এরকম আসবে। এখন আপনার কাজ হচ্ছে গিয়ে কি, আপনার কাজ হচ্ছে আপনি এই যে সার্চ বক্সে ফটোপিয়া লিখে সার্চ করবেন, PHOTO, ফটোপিয়া লিখে যদি এরকমভাবে এন্টার ক্লিক করেন, তাহলে আপনার সামনে এরকমভাবে ওপেন হবে। একদম দেখেন মোবাইলে কিন্তু এরকম ওপেন হয়, এর বাইরে কিন্তু মোবাইলে কিছু ওপেন হয় না। আপনারা যারা মোবাইল ইউজার এখন সার্চ করে চেক করতে পারেন, জাস্ট এরকমভাবেই ওপেন হবে। আপনি যদি গুগল ক্রোমের মাধ্যমে আসেন, এতটুকুই ডিসপ্লে দেখা যাবে, জাস্ট এইখান থেকে এইটুকু। তো এরকম আসার পরে আপনি এই যে ফটোপিয়া ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটা পুরোপুরি ফ্রি, এবং এইটা হচ্ছে ফটোশপের 100% কপি অল্টারনেটিভ আপনি বলতে পারেন। এরকমভাবে আপনার সামনে আসলো, আপনি এখান থেকে দেখেন স্টার্ট ইউজিং ফটোপিয়া, এটার একটা অ্যাপ পাওয়া যায়, কিন্তু আমরা অ্যাপটাকে ডাউনলোড করব না। অ্যাপটা ডাউনলোড করলে আমাদের ফোনে এটা অনেক বেশি বার বা মাল্টিপল টাইম ক্র্যাশ করবে, এবং এইটার ফলাফল তেমন একটা ভালো আসবে না। ফলাফল যেহেতু ভালো আসবে না, মানে আমি যেহেতু বলেছি আপনি এইটাই করার চেষ্টা করেন, আপনার জন্য এটা বেশ ভালো ফলাফল বা আউটপুট দিবে। যাই হোক, এখন দেখেন যে এখান থেকে স্টার্ট ইউজিং ফটোপিয়াতে যাব। অবশ্যই এইটা করার শুরুতে বা পূর্বে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে, আপনার ক্রোমে অনেকগুলো আমাদের ট্যাব ওপেন করা থাকে, লাইক 10টা 20টা 25টা 30টা, এক একজন এক এক রকমের ট্যাব ওপেন করে। সবগুলোকে রিমুভ করে দিয়ে জাস্ট একটা ট্যাবে ফটোপিয়াটা সার্চ করে ওপেন করবেন, কারণ এটাতে প্রচুর র্যাম কনজিউম করে। অনেকের ফোনে এই ওয়েবসাইটটা বারবার ক্র্যাশ করবে, মানে ওয়েবসাইটটা তো আর ক্র্যাশ করে না, ওয়েবসাইট তো ক্র্যাশ করার প্রশ্নই আসে না। ক্র্যাশটা কী করে, ক্র্যাশ করে হচ্ছে আপনার পুরো ওই যে ক্রোমটায় ক্র্যাশ করে এটা রিসেট নেয়। তো এরকম অবস্থাতে থাকবে। দেখেন এইটার ইন্টারফেস, ফটোশপের ইন্টারফেস হুবহু সেম, একদম 100% কোনো পরিবর্তন নেই। এখানে দেখেন ফাইল আছে, ফটোশপে যেমন নিউ থাকে, ওপেন থাকে, তারপরে মোর থাকে, এখানে সেম অবস্থাতে আছে। আমরাও জাস্ট এইরকম সেম অবস্থাতে এটা ওকে ওপেন পাবো এবং সেম অবস্থাতেই ব্যবহার করা শুরু করব। ওকে, আমরা ফটোশপের ক্লাসে যেমনটা শুরুর দিকটাতে দেখেছিলাম, আমি যার কারণেই কিন্তু প্রত্যেকেই ক্লাসটা যদি শুরুর ক্লাসটা দেখেন থাম্বনেল ক্রিয়েশনের, আমি সবাইকে বলেছিলাম কম্পিউটার ইউজার এবং মোবাইল ইউজার উভয় ক্লাসগুলো দেখবেন। বাট যারা এইটা দেখেননি নিজ থেকে দায়িত্ব নিয়ে, সেইটার দায়ভার সম্পূর্ণই তাদের। যাই হোক, আমরা কম্পিউটারের ক্লাসে ফটোশপে যেটা দেখেছিলাম, আমরা একটা নিউ প্রজেক্ট নেই, অর্থাৎ নিউ ব্ল্যাঙ্ক ক্যানভাস ওপেন করি। এখানেও সিমিলারলি এই যে ফাইলে ক্লিক করে জাস্ট নিউতে যদি আপনি ক্লিক করেন, এইখানে আপনার দেখেন ফটোশপের মতো অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে বলছে, এবং এখানে নিচের দিকে কিছু ডিফল্ট অ্যাসপেক্ট রেশিও আছে। তো আমরা এখানে দেখেন 1920x1080 যে টেমপ্লেটটা যেমনটা নিয়েছিলাম ফটোশপে, এখানেও সিম্পলি টেমপ্লেটটা নিয়ে জাস্ট ক্রিয়েটে একটা ক্লিক করব। আমরা যখনই ক্রিয়েটে ক্লিক করব, একদম দেখেন এক্স্যাক্টলি এই যে ফটোশপটা, আমি ফটোশপটাকে এখানে ওপেন করি, এই যে ফটোশপের ইন্টারফেসটা বড়, কম্পিউটার ডিসপ্লেটা বিশাল বড় হয়ে থাকে, বড় অবস্থাতে আছে, এই জন্য এত বড় এরকমভাবে দেখাচ্ছে। মোবাইলের স্ক্রিন যেহেতু ছোট হয়ে থাকে, তাহলে সেইভাবে ছোট অবস্থাতে দেখাচ্ছে, বাট জিনিসপত্র কিন্তু একদম এক্স্যাক্টলি সেম আছে। যে লেয়ার অপশন যেমন থাকে, এখানে লেয়ার অপশন আছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস সিমিলার আছে।
জাস্ট স্ক্রিনটা বড় এবং স্ক্রিনটা এখানে ছোট দেখাচ্ছে, এছাড়া এখানে কোনো পরিবর্তন নেই। আর একটা পরিবর্তন আছে, যেমন নিউরো ফিল্টারটা আমরা ব্যবহার করেছিলাম, এই জায়গাটিতে আপনি নিউরো ফিল্টারটা ব্যবহার করতে পারছেন না এই মুহূর্তে। নিউরো ফিল্টার ব্যবহার করা ছাড়া আপনি এখানে দেখেন ফিল্টার গ্যালারি পাচ্ছেন, ক্যামেরা র ফিল্টার পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস পাচ্ছেন, জাস্ট শুধুমাত্র নিউরো ফিল্টার পাচ্ছেন না। সেই নিউরো ফিল্টারের পরিবর্তে আমরা সেই নিউরো ফিল্টারটা মোবাইল ইউজাররা কীভাবে ব্যবহার করব, আমি সেই জিনিসটাকেও আপনাদের সবাইকে দেখিয়ে দেবো, জাস্ট একটু সময় দিতে হবে। ওকে, এখানে দেখেন আমি এইটাকে এরকমভাবে ওপেন করেছি। এখন এটা ওপেন করার পরে এই যে ক্যানভাসটা ওপেন হয়েছে, আমরা এখান থেকে দেখতে এসেছিলাম যে যেই পিএসডিটা আমরা কম্পিউটারে এডিট করেছি, করে থাম্বনেলের উপর নিয়ে এসে পেস্ট করেছি, মোবাইলের ক্ষেত্রে আমি কীভাবে এটাকে নিয়ে আসবো এবং নিয়ে এসে পেস্ট করব, তাই তো। এখানে দেখেন ফাইল নামে একটা অপশন আছে, আমরা যদি ফাইল অপশনে ক্লিক করি এবং এখানে ওপেনে ক্লিক করি, আমাদের মোবাইলের গ্যালারিতে নিয়ে আসবে। এখানে যেমন আমাকে এরকম অবস্থাতে নিয়ে এসছে, অর্থাৎ আমার ডকুমেন্টের মধ্যে, আপনাদের ক্ষেত্রে এটা মোবাইলের গ্যালারিতে নিয়ে আসবে, এনে বলবে যে আপনি যে পিএসডিটা এডিট করতে চাচ্ছেন সেই পিএসডিটা এখানে সিলেক্ট করে দেন। পিএসডিটা থাকবে, জাস্ট এরকম ক্লিক করে সিলেক্ট করবেন। আমি জাস্ট আমার পিএসডিটাকে সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার গ্যালারি ডেস্কটপ স্ক্রিনে অনেক কিছু আছে, আমি তাই সেটা দেখাতে যাচ্ছি না। আমি সিলেক্ট করে জাস্ট সিম্পলি যদি ওপেনে ক্লিক করি, আচ্ছা আমি এটাকে হাইড করতে পারবো না, ওপেনে জাস্ট ক্লিক করলে এখানে লোডিং শুরু হয়ে গিয়েছে, এবং লোডিং শুরু হওয়ার পরে এই জায়গায় অটোমেটিক পুরো পিএসডিটা চলে আসবে। এই যে দেখেন যেমনটা এই যে পাশে একটা আর একটা ট্যাব ওপেন হয়ে গিয়েছে, এই যে নিউ যেটা ছিল তো আছে, পাশে একটা ট্যাব ওপেন হয়ে গেছে। যেমনটা কম্পিউটারের ক্ষেত্রে দেখেছিলাম ঠিক সিমিলারলি হুবহু মোবাইলের ক্ষেত্রেও তেমনটা পিএসডি ওপেন হয়ে গেছে। একদমই ব্যাপারটা অনেক মজার, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে যেই জিনিসটা আমরা কম্পিউটারে রিপিট করেছি সেই জিনিসটা এখানে একবার রিপিট করব। এই যে দেখেন ইউর ডিজাইন, এই যে পাশে ছোট্ট একটা আইকনটা যেটা কম্পিউটারে দেখেছিলাম, জাস্ট আমরা আইকনের উপরে ডাবল ক্লিক করব। এই যে দেখেন আইকনটা এখানে নতুন আর একটা ট্যাব ওপেন হয়ে গিয়েছে, এখানে তো ছোট স্ক্রিন তাই দেখা যাচ্ছে না। আমি যদি লেয়ার অপশনটাকে হাইড করি, এই যে দেখেন এখানে আরও একটা ট্যাব, একটা দুইটা এবং একটা তিনটা, এই যে একটা ট্যাব ওপেন হয়ে গেছে এবং এটা কিন্তু মুভ করা যাচ্ছে। এই যে লেখাটা, এইটা চাইলে আমরা এখন এডিট করতে পারি। আমরা এইখানে ডাবল ক্লিক যদি করি, দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনি মোবাইল থেকেও যদি জাস্ট দুইবার ট্যাপ করেন, আমি দুইবার টাচ করেছি, এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি এই লেখাটাকে আপনার মতো করে এডিট করতে পারেন, ঠিক আছে। ধরেন এখানে এই যে আপনি জাস্ট মোবাইলের কিবোর্ডটা দিয়ে যদি লেখেন, এরকমভাবে এখান থেকে আপনি সিম্পলি এডিট করতে পারবেন, হুবহু একদম সেম প্রসেস। আমি এডিট করে দেখাই এই জায়গাটিতে। তাহলে আমরা কি লিখবো, আমরা হচ্ছে এই জায়গাটিতে আর্টিকেল 370 লিখবো, যেমনটা ওই পাশে লিখেছিলাম। তাহলে আর্টিকেল আচ্ছা আর্টিকেল লিখলাম, এটা কিন্তু সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে। এই যে নিচে একটা ডট, আমরা এখান থেকে সাইজ পরিবর্তন করতে পারি, এভাবে সিলেক্ট করতে পারি। এই যে নিচের ডটটাকে ক্লিক করে ধরে এটাকে মুভ করা যায়, অথবা পুরোটাকে সিলেক্ট করে এই যে উপরে দেখেন সাইজ লেখা আছে, এটাকে যদি আপনি এরকমভাবে ড্র্যাগ করেন সাইজের পাশে, তাহলে আপনার এই সাইজটা কিন্তু ছোট হবে, এবং তারপরে কিন্তু আপনি এটাকে সাইজটাকে কন্ট্রোল করতে পারবেন একদম ইজিলি। এবং এই নিচের একটা বক্সের মতো আছে, এই বক্সটাকে ধরে প্রপারলি হচ্ছে এটাকে আপনি আপনার মুভ করতে পারবেন। এরপরে এন্টার দিলাম, বা মাউসে যেভাবে মোবাইলে থাকে নিচে আসে, জাস্ট এখানে 370 লিখবো, সিম্পলি আমাদের কিন্তু লেখাটা হয়ে গেল। এখন আমরা এই মুভ টুলটা ধরলাম, মুভ টুলটা ধরে এটাকে মুভ করব। মুভ করার পরে এইটাকে আসলে এখন আসে কাস্টমাইজেশনের পালা, রাইট? সো কাস্টমাইজ করার জন্য যে কাজটা করতে হবে, আমরা এরকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমরা দেখি যে এই উপরে দেখেন, উপরে এই জায়গাটিতে এক্সপ্যান্ড করলে প্রচুর পরিমাণে ফন্ট আছে এখানে, আমরা এখান থেকে একটা ফন্ট নেব, এবং এই প্রত্যেকটা ফন্ট ইনস্টল করা আছে প্রপারলি, একদম চাইলে সহজেই ব্যবহার করতে পারবেন। এখানে বাংলা ফন্ট অ্যাড করা যায়, কিভাবে করা যায় সেই ব্যাপারটাও আমরা দেখব। তো আমরা সিম্পলি বেবস ফন্টটাকে সিলেক্ট করে দিলাম, এই যে চলে আসছে কিন্তু বেবস ফন্ট। এখন আমি এটাকে একটা টিক মার্ক দিই, টিক মার্ক দেওয়ার পরে এর পাশে একটা বক্সের মতো থাকার কথা, ফটোশপে যেমনটা দেখছি আমরা। আমি যদি ফটোশপটা নিয়ে আসি, এখানে কোনো এলিমেন্ট সিলেক্ট করি, দেখেন ধরেন এই এলিমেন্টটা সিলেক্ট করলাম, এই পাশে একটা বক্স আসছে না, এইটা কিন্তু এইখানে থাকার কথা। সো এইটা নাই কেন? এইটা নাই কারণ এই যে ট্রান্সফরমেশন কন্ট্রোলটা টিক মার্ক দেয় না, আমরা জাস্ট সিম্পলি টিক মার্ক দিয়ে দিলে এখানেও কিন্তু ফটোশপের মতো বক্স দেখতে পারবো, এবং সেটার সাহায্যে আমরা এটাকে মুভ করতে পারবো। বাট টেক্সটটা এখন অনেক ফাঁকা ফাঁকা আছে, এইটাকে আমাদেরকে এই টিক মার্কটা দিয়ে নিই, এটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। সো এইটাকে এভাবে করে মুভ করে কিন্তু উপরের পার্টটা এরকম ক্লিক জাস্ট চেপে ধরে এরকমভাবে লেফট রাইট নিলে আশেপাশের জিনিস আসবে। যেহেতু অনেকগুলো অপশন, মোবাইলের স্ক্রিন অল্প ছোট, তাই এটা ওইভাবে এই জায়গাটিতে শো করতে পারে না। এই জায়গায় যদি আমরা ক্লিক করি, এখানে ইনফরমেশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে,
আপনি যদি দেখেন চ্যানেল, লেয়ার, প্রত্যেকটা অপশন আছে, যেমন লেয়ার যেই অপশনগুলো আপনি ফটোশপে দেখেছেন প্রত্যেকটা অপশন এই জায়গাটিতে আছে, কোনো অপশনে এখানে মিসিং নেই। সো এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, এই যে পি লেখা উল্টো করে কিউ হয়েছে, এইটা যদি আপনি ক্লিক করেন, এইখানে দেখেন 0% আছে, এই যে লম্বালম্বি বা এই যে এইটার যে ফাঁকাগুলো, এইগুলোকে আপনি এভাবে করে কন্ট্রোল করতে পারবেন। জাস্ট এরকম লেফট রাইট সোয়াইপ করলে আপনার এইগুলো সিম্পলি কন্ট্রোল হবে, অর্থাৎ আপনি কতটুকু ফাঁকা চাচ্ছেন বা চাচ্ছেন না প্রত্যেকটা জিনিস। ওকে, এখন দেখেন এখানে যখন রিপ্লেস করা শেষ, ফটোশপে যখন আমরা রিপ্লেস করেছিলাম, এই পাশে চলে আসছে এই যে নিচে, তখন কিন্তু আমরা একটা সেভ করেছিলাম, যার ফলশ্রুতিতে এই জায়গায় সেভ হয়েছে, রাইট? সো আমরা এটাকে যেই কাজটা করব, এইটাকে হচ্ছে এই যে ফাইলে ক্লিক করব, করে জাস্ট এইখানে সেভে ক্লিক করব, অর্থাৎ এখানে দেখেন সেভ স্মার্ট অবজেক্ট লেখা আছে, এইটাতে একটা ক্লিক করব। করার পরে এই পুরো জিনিসটা প্রসেসটা কমপ্লিট হতে একটু সময় নেবে, আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারের স্পিডের উপর ডিপেন্ড করে এইটা। এখন যদি আমরা এই জায়গায় আসি, তাহলে দেখবো যে আমাদের কিন্তু আর্টিকেল 370টা আপডেট হয়ে গিয়েছে, ওইখানে যেটা ছিল সেইটা না, এই যে দেখেন সিমিলার আপডেট। তাহলে আমরা বাকি লেয়ারগুলো ডিলিট করে দিব। জাস্ট সিম্পলি এখানে যাব, প্রথমে আমার এডিশনাল ইনফরমেশনের দরকার নেই, এই যে ডিলিট আমরা ক্লিক করলাম, তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। এই দেখেন এখানে শুধুমাত্র এখন এই জিনিসটাই আছে, শুধুমাত্র আমাদের কোনটা আছে যেটা আমরা ব্যবহার করতে চাচ্ছিলাম, আর্টিকেল 370। এখন এটাকে আমরা সেভ করব। মোবাইলের সেভ করার জন্য ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখান থেকে যদি দেখেন সেভ অ্যাজে ক্লিক করলে পিএনজি লেখা আসবে, জাস্ট পিএনজিতে একটা ক্লিক করব। পিএনজিতে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে, এটার ফরমেশনটা অনেক জুম হয়ে আছে, তাই দেখা যাচ্ছে এরকম। মাউস মানে এটাকে আপনি চাইলে 2 আঙ্গুল থেকে ছোট করে নিতে পারেন, এরকম অবস্থাতে আসবে। এখানে পিএনজি ফরম্যাট, ফাইলের একটা নাম দিতে পারেন আপনি চাইলে। আমি ধরেন এটার ফাইলের নামটা এরকমভাবে দিয়ে দিই, আমি জাস্ট এটাকে পুরোটাকে সিলেক্ট করি, আমি এটাকে আগে মুছে নিই, তারপরে হচ্ছে গিয়ে ফাইলের নাম দিই। ধরেন মোবাইলে তো নামগুলো দিলে খুঁজে পেতে আপনার সুবিধা হবে। আর্টিকেল 370, জাস্ট এরকমভাবে নামগুলো যদি আপনি দিয়ে দেন, আপনার খুঁজে পেতে সমস্যা হবে। এখানে কোয়ালিটি 100 দেওয়া আছে, জাস্ট এখানে 3 ডটে ক্লিক করলে আপনি লোকালি ডিস্কে কই সেভ করবেন কি না কি সেইগুলো আপনাকে এখানে বলে। সো আমি এটাকে জাস্ট পিএনজিতে আবার একটু যাই, যাওয়ার পরে নামটা চলে গিয়েছে, আমি জাস্ট এই নামটাকে আবারও এখানে একটু রিনেম করে দিই পুরোটাকে। আচ্ছা, এখানে এই যে আর্টিকেল 370, জাস্ট এটাকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে আপনার ডিভাইসে আসবে, যেহেতু এটা ওয়েব ফরমেশনে আছে। ওকে, এখন আমি জাস্ট এটাকে অন করে যদি ফটোশপে নিয়ে আসি, দেখবেন যে সিমিলার জিনিস কিন্তু পিএনজি সেভ হয়েছে। আমি মিনিমাইজ করলাম, এই যে দেখেন এই সিমিলার পিএনজি সেভ হয়েছে। আমি ফটোশপে জাস্ট সিম্পলি আসি, ফটোশপে আসার পরে এটাকে যদি ফটোশপে ইনপুট করে এভাবে করে দেখেন, একদম সেম জিনিস আমরা মোবাইল ফোনের সাহায্যেও যেটা করেছি এইটার সাহায্যেও সেম করেছি। এভাবে এখন রিসাইজ করে আপনি আপনার মতো করে চাইলে কিন্তু কাজে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার যেইভাবে ব্যবহার করা প্রয়োজন। আমি ব্যাক স্পেস দিয়ে এটাকে রিমুভ করে দিই। এখন এখানে যে ব্যাপারটা দাঁড়ালো, যে আমরা ফ্রিপিক থেকে নেওয়া যে কোনো পিএইচডি বা যে কোনো ধরনের পিএইচডি খুব সহজে এই ফটোপিয়ার মাধ্যমে অ্যাপ ব্যবহার করতে পারবো, এবং ফটোশপের ক্ষেত্রে যত ফাংশন ব্যবহার করতে পারবো, যত জিনিসপত্র আমরা ব্যবহার করতে পারবো, মোবাইলের ক্ষেত্রে ফটোপিয়া লিখে সার্চ করে জাস্ট এরকম ডেস্কটপ মোডে এসে আমরা প্রত্যেকটা জিনিসকে এখানে থেকে এই যে দেখেন সেই রেক্ট্যাঙ্গুলার প্রত্যেকটা জিনিস একদম হুবহু সেম আমরা এইভাবে করে এখান থেকে এডিট করতে পারবো একদম ইজি প্রসেসে। আমি যদি এটাকে আরেকটু জুম করি তাহলে হয়তো বা, আচ্ছা ঠিক আছে, এরকম অবস্থায় মানে প্রত্যেকটা জিনিসপত্র আপনারা এখান থেকে এইভাবে করে একদম প্রপারলি এডিট করতে পারবেন। তাহলে আমরা এখন আবারও ফটোশপে ফিরে আসি। তাহলে আমাদের আর্টিকেল 370 এখানে লিখে আসলো, আগের থেকে ভালো লাগছে। বাট এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটা তেমন একটা ভালো লাগছে না। সো এই ম্যাপটাকে আমরা কাস্টমাইজ করব, সেই জন্য এই ম্যাপটাকে সিলেক্ট করলাম। করার পরে এই যে ম্যাপের যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা সিম্পলি এটা নিয়ে ফিল্টারে যাব, এখান থেকে ব্লারে গিয়ে এখান থেকে জাস্ট সিম্পলি মোশন ব্লারটাকে অন করে সামান্য মোশন ব্লার অ্যাড করে দেবে। এখানে 10 আছে, আর বেশি বাড়ালে এরকম টাইপের একটা মোশন ব্লার অ্যাড করতে পারি, 11 অথবা 12 পর্যন্ত আমরা রাখি, এরকমভাবে রাখবে। এই যে দুটো সাবজেক্ট আছে, এই দুটো সাবজেক্ট আলাদা আলাদা অবস্থায় আছে, এরকমভাবে আমরা দুটো সাবজেক্টকে একসঙ্গে মার্জ করব। সেক্ষেত্রে দুটো লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ইতে ক্লিক করলে একসঙ্গে মার্জ হয়ে গিয়েছে। এই দেখেন এখন একটা সাবজেক্ট আছে, এইটাকে আমরা একটু শ্যাডো ট্যাডো অ্যাড করব। শ্যাডো ট্যাডো অ্যাড করার জন্য এখানে ক্লিক করে জাস্ট সিম্পলি ব্লেন্ডিং অপশনে আমাদেরকে যেতে হয়, যেমনটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। সো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করলে এই যেই সেটিংয়ে শ্যাডোটা অ্যাড করেছিলাম সিমিলার সেটিংয়ে এখানে চলে এসছে। আমরা এখান থেকে ইনারগুলোটাকে অ্যাড করতে পারি, জাস্ট এই যে ইনারগুলো অ্যাড করলে এদের উপর একটা গ্লো আসবে। বাট এটা ইউলিশ আছে, আমি চাচ্ছি এটাকে একটু রেডিশ ভাইব দিতে। এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করব একটু ডার্ক রেড,
আচ্ছা, ডার্ক রেডই ভালো লাগছে। ওকে, সো দেখেন এখানে কিন্তু ডার্ক রেডের কালারটা চলে এসছে। এখন এইখানে আমরা একটা যে রেডটা এঁকেছিলাম, এই যে রেডটা যদি আপনাদের মনে থাকে, এই রেডটা তেমন একটা ভালো লাগছে না এই জায়গায়। সো আমরা এই রেডটাকে একটু কাস্টমাইজ করব। লেয়ারটাকে সিলেক্ট করলাম, করার পরে ফিল্টারে আসবো। ফিল্টারে আসার পরে এখান থেকে দেখেন যে ফিল্টার গ্যালারি আছে, ফিল্টার গ্যালারিটাকে আমরা ওপেন করার জন্য অপেক্ষা করব এবং এখান থেকে গ্রেন নয়েজ যেটা আছে অথবা এই টাইপের যেগুলো আছে বা এখানে ম্যাজিক টাইপ আছে, অনেকগুলো এখানে স্টাইল আছে, টেক্সচারের মধ্যে বলেন, আর্টের মধ্যে বলেন, এরকম প্রচুর পরিমাণে আপনি এখানে স্টাইল পেয়ে যাবেন। আপনি যে কোনো একটা স্টাইলকে এখান থেকে সিলেক্ট করবেন, আমি নয়েজটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন, এরকম অবস্থাতে অটোমেটিক চলে আসবে কিন্তু। ওকে, আমরা যদি আমাদের রেফারেন্স থাম্বনেলটাকে এখানে অন করি, সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা এতক্ষণে সবাই ভুলে গিয়েছেন রেফারেন্স থাম্বনেলের কথা। রেফারেন্স থাম্বনেলটাও কিন্তু এরকম ছিল, হজবরল একটা অবস্থা। যাই হোক, সো এখন দেখেন যে ওর একটা ইউলিশ এই জায়গায় একটা ভাইব ছিল। সো আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এইখান থেকে সিম্পলি ইনারগুলোটাকে অ্যাড করে দিব। একটা ইউলিশ ইনারগুলো এখানে অ্যাড হয়ে গিয়েছে অটোমেটিক। ইনারগুলোটা এখানে থাকবে এরকমভাবে। আমরা চাইলে এটার সাইজটাকে আর একটু ডিক্রিজ ইনক্রিজ করতে পারি, এইটা ডিপেন্ড করছে যে আপনি কতটুকু চান। যদি আপনি একদম পারফেক্টলি চান সেই ক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইটা এইভাবে থাকবে, অর্থাৎ এই যেই ছবিটাকে আমরা আর একটা ডুপ্লিকেট করবো, মেইন সাবজেক্টটাকে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল জে দেন, দেওয়ার পরে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে গেছে। দেখেন এখন এখানে দুটো নিতেশ রাজপুত আছে। সো আমরা প্রথমটাকে হাইড করবো, এই লেয়ারটা হাইট, এটা এখানে শো করছে না। আমরা নিচের লেয়ারটাকে সিলেক্ট করব, করার পরে এখান থেকে এরকম রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। সিম্পলি ব্লেন্ডিং অপশনে আসার পরে এই যে আমরা এখন এখান থেকে ইনারগুলোটাকে অ্যাড করবো, এই যে ইনারগুলো অ্যাড করলাম, করার পরে আমরা এটাকে মাল্টিপ্লাই কতটুকু কি করতে চাচ্ছি সেইটাকে ঠিক করব। তারপরে এখান থেকে এই সাইজটাকে চাইলে আরও একটু ইনক্রিজ করতে পারি, এটাকে ইনক্রিজ করব। অর্থাৎ আপনাদের যেমন এখানে যদি ব্লেন্ড করে দিলে বেশি ভালো লাগে, লাইক স্ক্রিন বা সফট বা ওভারলে এই টাইপের যেটা করলে এটা একটু আউটপুটটা বেশি ভালো আসে, সফট লাইট, এই যে এই টাইপের একটা আউটপুট যেটা বেশি ভালো আসে, আপনারা সেই টাইপের একটা আউটপুট রাখার চেষ্টা করবেন। এখানে আমি আরেকটু বাড়িয়ে দিই, বাট এইটা কিন্তু এইখানে চারপাশে এরকম ইউলিশ হয়ে আসছে, এটা বেশ একটা ভালো লাগছে না। এবার ইনার শ্যাডোটাকে অন করলাম আমরা, ইনার শ্যাডোটা ব্ল্যাক থাকবে, এটা মাল্টিপ্লাই আছে, আমরা এটাকে নর্মাল করে দিয়ে যদি সাইজটাকে ইনক্রিজ করি, একটু ইনার শ্যাডো এসছে, ব্ল্যাকিশ টাইপ ভাইব এসছে এখানে অটোমেটিক। এখন এইখান থেকে পজিশনটাকে আপনি চাইলে এভাবে চেঞ্জ করতে পারেন। ওভারঅল এরকম একটা ভাইব আসছে। এখান থেকে চাইলে যদি ইউলোটাকে আরও একটু ডিপ ইউলো দরকার হয় তাহলে এরকম করে ইউলোটা দিতে পারেন, বাট আমি এটাকে ব্ল্যাকই রাখবো বা এটাকে আমি ডিরেক্ট অফ করে দিব। এখন দেখেন এখানে চারপাশে চলে আসছে না, এটা ভালো লাগছে না। সো এই যেই লেয়ারটা ডুপ্লিকেট করেছিলাম সেটাকে অন করব। এখন কিন্তু এই জায়গাটিতে এই যে যেটা আমরা পরিবর্তন করেছি সেটা দেখা যাচ্ছে না। সো এইটাকে সিলেক্ট থাকা অবস্থাতে, অর্থাৎ উপরের লেয়ারটা সিলেক্ট আছে যেটা হাইড করে রেখেছিলাম ডুপ্লিকেট করে, সেটা সিলেক্ট করে এখান থেকে এই যে ইরেজার টুলটাকে নিব। নেওয়ার পরে দেখেন এখানে ইরেজার টুলের একটা সাইজ আসবে, আমরা এটাকে জাস্ট ক্লিক করে সাইজটাকে আরেকটু ইনক্রিজ করবো এরকম একটু, এবং এটার হার্ডনেসটাকে একদম 4 নিয়ে আসবো। এখন নিয়ে আসার পরে আরেকটু বড় করতে হবে, আরও একটু বড় করব আমরা এরকম টাইপ বড় করে। এখন এইখান থেকে যদি আমরা পাশ সাইড থেকে যেই সাইড থেকে আমরা কালারটা চাচ্ছি এরকম ক্লিক করি, তাহলে দেখেন সেই সাইডের কালারটা এরকম করে ভিজিবল হবে। যেই পাশে আমাদের প্রয়োজন নেই, যেমন এই পাশে প্রয়োজন নেই, সেই পাশে শো করবে না। সো এভাবে করে আমরা কিন্তু সিম্পলি এক পাশে কালারটাকে অ্যাড করতে পারি বা এক পাশে পুরো যেই ভাইভটা সেই ভাইভটা কিন্তু নিয়ে আসতে পারি। এখন এখানে সব কিছু রেড রেড অবস্থাতে আছে, এইটাও ভালো লাগছে না। এখন আমাদের প্রয়োজন এখানে একটু ব্ল্যাকিশ টাইপ একটা ভাইবানা। সো এখানে আমরা যেই কাজটা করব, এটা নিচে নেমে গেছে, এখান থেকে আরেকটা লেয়ার অ্যাড করব। সিম্পলি এই যে প্লাস আইকনে ক্লিক করলে একটা লেয়ার চলে এসছে। আমরা এখন এইটাকে যেই কাজটা করব, এইখান থেকে ব্রাশ অপশনে যাব, এই হচ্ছে আমাদের ব্রাশ অপশন। এই ব্রাশ অপশনটাতে আসার পরে এখান থেকে রেড কালারটাকে চেঞ্জ করে এটাকে ব্ল্যাক করে দিব। করার পরে আমরা এই রাইট ক্লিক করে দেখব যে এইখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোকে আপাতত আপনারা কাটসাট করবেন না, কারণ করলে আপনারা এটাকে খুঁজে পাবেন না। এরকমভাবে 3টা ডট দিয়ে দিলাম, ঠিক আছে। 3টা ডট দেওয়ার পরে এই যে লেয়ারটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাব, লাইক একদম পিছনের দিকে নিয়ে যাব, যে এইখানে এরকম একটা জায়গায় এইটাকে নিয়ে আসলাম। চাইলে আমরা এই যদি সাবজেক্ট, এই সাবজেক্টেরও পিছনে নিয়ে আসতে পারি, এরকম একটা জায়গায় এটাকে নিয়ে আসলাম। এখন কিন্তু সেই ডিরেক্ট রেড রেড যে ভাইবটা, সেই ভাইবটা নেই। ওকে, এইভাবে করে কিন্তু আমরা থাম্বনেলটাকে তৈরি করতে পারি। ও যে থাম্বনেলটা তৈরি করেছে, আমরা যে থাম্বনেলটা তৈরি করেছি, আমরা কিন্তু আরও প্রিসাইজলি আরও সুন্দর করে করার চেষ্টা করেছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আরও আমাদেরকে একটু ইনহ্যান্স করতে হবে, আর একটু সুন্দর করতে হবে। এই জন্য আমরা সিম্পলি এখন ব্রাউজারে শরণাপন্ন হবো, আর একটা ট্যাব নিব। এখানে হচ্ছে সিম্পলি টেক্সচার ব্যাকগ্রাউন্ড বা ওভারলে যে কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারেন। সার্চ করে যদি
এরকমভাবে ইমেজ অপশনে যান, এখানে প্রচুর পরিমাণে টেক্সচার, ব্যাকগ্রাউন্ড, ওভারলে এই টাইপের জিনিসপত্র আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাকে আপনি কপি করার চেষ্টা করবেন। ওকে, সো এখান থেকে কপি করলে আমাদের সেই আবার ঝামেলা চলে আসবে। তো আমরা এখান থেকে অ্যাভয়েড করে আমরা ইয়ান্ডেক্সে এখন যাব। এই যে yandex.com-এ আসার পরে এই যে ইয়ান্ডেক্স ব্রাউজারে আসলাম। ইয়ান্ডেক্স ব্রাউজারে এসে এইটা ইমেজ সেকশনটা লোড হতে দেবো। আপনাদের যারা ওয়াইফাই ব্যবহার করেন, অনেক ওয়াইফাই প্রোভাইডার ইয়ান্ডেক্স ব্রাউজারটাকে ব্লক করে রাখে, অর্থাৎ বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যায় না। তাদের ক্ষেত্রে বলবো যে আপনি আপনার যেই ওয়াইফাই কোম্পানি, সেই কোম্পানিকে ফোন করবেন এবং ফোন করে বলবেন যে আমার ওয়াইফাইটা, মানে আমার নেটওয়ার্কে আমি ইয়ান্ডেক্সটাকে রান করতে পারছি না, ওয়েবসাইটটা চলছে না, ইয়ান্ডেক্স ব্রাউজারটা, সেটাকে ঠিক করে দেন। সো এখান থেকে জাস্ট সিম্পলি সার্চ করলে চলে আসবে। এবং অনেক ওয়াইফাই প্রোভাইডার হয়তো আপনারা ভুগি বুঝাইতে পারে যেটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বন্ধ করা বা হাবি যাবি এদিক সেদিক, আপনি তখন মানে এটা দেয় না, ম্যাক্সিমাম ওয়াইফাই প্রোভাইডার অফ করে রাখে। সেই ক্ষেত্রে বলবেন যে না, এইটা অফ করা না, আমি ভালোভাবেই জানি, আপনি অন করে দেন। যাই হোক, সো এখান থেকে এরকম যে কোনো একটা টেক্সচারকে আপনি সিলেক্ট করেন। আমি আমার মতো করে একটা টেক্সচার এখান থেকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে কপি করে সিম্পলি নিয়ে আসবো, নিয়ে এসে এখানে পেস্ট করলাম, এটা এখানে চলে আসছে। সো এটাকে আমি এরকমভাবে ফুল স্ক্রিন করে দিব একদম 1920x1080-তে। করার পরে যদি আমি একদম নিচের দিকে আসি, অর্থাৎ আমাদের যেইখানে ব্যাকগ্রাউন্ড শুরু হয়েছে, অর্থাৎ এই ব্ল্যাক থেকে ব্যাকগ্রাউন্ড শুরু হয়েছে, সেখানে রেখে এটাকে এখন মাল্টিপ্লাই করার চেষ্টা করি। মাল্টিপ্লাই দেখি যে কোনটা করলে বেশি আসলে ভাল লাগে। এইটা বেশ একটা কিন্তু ভালো ভালো ভাইব দিচ্ছে, বাট এইটাকেও আমরা রাখার চেষ্টা করব না। এখান থেকে মাল্টিপ্লাই টেক্সচারটা করে দিই, আর একটু সুন্দরভাবে আমাদের সামনে ফুটে উঠছে পুরো ব্যাপারটা। এখন এদের ফেসটাকে আমরা আরেকটু উজ্জ্বল করব। এই যে ডস টুল থেকে এখানে একটু ক্লিক করলে এটা আরও একটু আলো আসবে এদের ফেসে। এভাবে করে ডস টুল অ্যাড করব। এই যে এইটা কিন্তু এখন চাইলে আমরা একটু নির্দেশ করে দিতে পারি, চাইলে এটাকে আলো বাড়াতে পারি, চাইলে নাও বাড়াতে পারি। যেমন এটাকে যদি আমরা সিলেক্ট করি, করে ডস টুল থেকে আলো ফেলি, শুধুমাত্র এই যেই জায়গাটা, এই জায়গার আলোটা পড়বে। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় থাম্বনেল ক্রিয়েটররা যেভাবে তৈরি করে সেভাবে করে থাম্বনেলটাকে তৈরি করে নিতে পারি। এখন এখানে দেখেন, এটাকে আরও একটু সুন্দর করা যায়। এটা আরও একটু সুন্দর করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সব কিছু এভাবে করে সিলেক্ট করেন আপনি, প্রত্যেকটা লেয়ার। এখানে দেখেন যতগুলো লেয়ার অন আছে সব সিলেক্ট হয়ে গিয়েছে। জাস্ট এখন এখানে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলে একটা লেয়ার চলে এসছে। এই জায়গায় আর একটা প্লাস লেয়ার নেন, এই যে প্লাস লেয়ার চলে এসছে। আবারও এখান থেকে এই যে পেন টুলটা, ব্রাশ টুলটা নেন, এটাকে ছোট করেন, একদম এরকম ছোট করে এটার সাইজটাকে আরেকটু ইনক্রিজ করেন। এই যে এরকম বড় ইনক্রিজ করে ফেলেন। করার পরে আপনি আবারও ব্রাশ টুলটা সিলেক্ট অবস্থায় আছে, এই যে ফাঁকা ব্ল্যাঙ্ক লেয়ারটা সিলেক্ট করে এরকম নিচ থেকে জাস্ট সাইড থেকে এরকম একটু শ্যাডো অ্যাড করে দেন। এখন দেখেন এখানে একটা ব্ল্যাক শ্যাডো পড়েছে, বাট আপনার সাবজেক্টের উপরেও কিন্তু শ্যাডোটা চলে এসছে, রাইট? এখন আপনি এই লেয়ারটাকে আবার সিলেক্ট করে এখান থেকে এই যে রিমুভ টুলটা, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ যেইটা ইরেজার টুল, এইটাকে সিলেক্ট করে যেগুলো আপনি চান যে ভিজিবল থাক তার উপরে একটা করে চাপ দেন, আর বাকিগুলো এরকম ব্ল্যাক থাক। এই যে থাকার পরে এখন এইটাকে এবং এইটাকে সিলেক্ট করে জাস্ট আবারও এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন। স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পরে এই হচ্ছে আপনাদের কিন্তু সোর্স, মনে আছে নিশ্চয়ই। স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পরে এইটাকে আপনি একটা ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করার পরে স্মার্ট অবজেক্টটা অফ করে রাখেন। কারণ কি, এটাকে স্মার্ট অবজেক্টে যদি আপনি এখন ইফেক্ট প্রিসেট অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে অনেক প্রেশার পড়বে আপনার ডিভাইসের উপরে। স্মার্ট অবজেক্টটা রাখবেন যদি ফিউচারে এইটা এডিট করার প্রয়োজন পড়ে। মানে জাস্ট কপি করে এটাকে অফ করে রাখবেন। এই যে স্মার্ট অবজেক্টটাকে এখন রাস্টার করতে হবে। এর জন্য সিম্পল প্রসেস হচ্ছে এই যে ইরেজার টুলটা নিয়ে একটা ক্লিক করেন, করার পরে এইটায় থাকা অবস্থায় ওকেতে দেন। দেখেন এটার কিন্তু স্মার্ট অবজেক্টটা রাস্টার হয়ে গিয়েছে, একদম একটা রাস্টার, জাস্ট সিম্পল ইমেজ। এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে জাস্ট সিম্পলি ফিল্টারে নেওয়া, নিউরো ফিল্টারে নেওয়া। যাদের প্রশ্ন আসে যে আমরা এআই ব্যবহার করব কীভাবে থাম্বনেলের ক্ষেত্রে, আমরা যদি এরকম কাজ করতে করতে যখন যে এআইটা প্রয়োজন, অর্থাৎ এআই এর সাহায্য নিয়ে করি, ডিরেক্ট এআই ব্যবহার না করে, সেই ক্ষেত্রে আমরা বেশ ভালো এবং চমৎকার আউটপুট পাবো। এখন দেখেন এই জায়গাটিতে আমরা জাস্ট এই যে ইফেক্ট দুটো, নিচের দিকে যে ইফেক্ট দুটো আছে, অর্থাৎ জেপিইজি আর্টিফিশিয়াল রিমুভার, এইটাতে দিব ফটো রিস্টোরেশন, এই দুটোকে জাস্ট সিম্পলি অন করে অপেক্ষা করব। আমাদের ডিভাইস এবং এর স্পিডের উপর এটা ডিপেন্ড করবে, আমি এটা বারবার বলেছি। তো সেইটা পর্যন্ত অপেক্ষা করলে দেখবো যে আমাদের এই থাম্বনেলটা কিন্তু একদমই প্রপারলি অনেক সুন্দর একটা থাম্বনেল অ্যাড হয়েছে। আমরা চাইলে এই জায়গায় আরও জিনিসপত্র আনতে পারতাম, জাস্ট ধরেন লাইক পিএনজি, বিভিন্ন ক্যানভাতে অনেক সুন্দর সুন্দর পিএনজি পাওয়া যায়, সেই পিএনজিগুলোকে এনে এই জায়গাটিতে আরও এইটাকে সুন্দর করা বলেন, আরও ইনহ্যান্স করা বলেন, আরও ইফেক্ট অ্যাড করা বলেন, এইগুলো করতে পারতাম। বাট যেহেতু আমাদের একটা সময় স্বল্পতাও আছে,
বিস্তর সময় নিয়ে আমরা এগুলো করতে পারছি না, সেই ক্ষেত্রে কিছু কিছু ছোটো ছোটো জিনিসপত্র বাদ দিয়েছি। বাট আপনি তো যদি তাও দেখেন যে এভাবে করে যদি আপনি 10টা থাম্বনেল কপি করেন, নির্দিষ্ট একটা থাম্বনেলকে সিলেক্ট করে, তাহলে দিন শেষে গিয়ে কিন্তু আপনি একটা 10টার পরে 11 নম্বর থাম্বনেল আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন, এবং তখন আপনি একটা পারফেক্ট থাম্বনেল তৈরি করার যে স্কিল, সেই স্কিলটাকে অর্জন করে ফেলতে পারবেন, এবং আপনি সেই স্কিলের ফলে কিন্তু পরবর্তীতে যতদিন থাম্বনেল তৈরি করবেন, আপনার প্রত্যেক দিন দেখবেন যে থাম্বনেল তৈরির যে স্কিলটা সেটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনি আজকে বসে যেই কাজটা করতে পেরেছেন, নেক্সট দিন বসলে এর থেকে ভালো করতে পারবেন, তারপরের দিন বললে আরও ভালো করতে পারবেন। দেখেন এখন ওভারঅল জিনিসটা আরও সুন্দর অবস্থাতে এসছে। আমি জাস্ট এটাকে ওকে দিয়ে দিই, ওকে দিলে ওভারঅল জিনিসটা আরও বেশি ক্লিয়ার, আরও বেশি এইচডি এবং আরও বেশি সুন্দর ইফেক্ট অবস্থায় আমরা পাচ্ছি। এভাবে করে আপনারা ব্যবহার করলে পারবেন কোনো ধরনের ইস্যু ছাড়াই। আমরা অলরেডি দুটো ইনফোগ্রাফ কন্টেন্টের থাম্বনেল তৈরি করা দেখে ফেলেছি। এখন একটা আমরা বাংলা কন্টেন্টের থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, হাই কোয়ালিটির বা সুন্দর সেরকম একটা থাম্বনেল তৈরি করার ধারণা নিব। সেই ধারণাটা থেকে আমরা বাংলা যত ইনফোগ্রাফ কন্টেন্ট আছে তাদের থাম্বনেল কীভাবে তৈরি করা হয় সেইটা আমরা একটা বুঝতে পারবো। এভাবে করে আপনি এটাকে আর একটু বড় করে দিই, চাইলে কিন্তু আপনি এই জায়গায় একটা টিক মার্ক অ্যাড করে এইটাকে আরও একটু এটার সঙ্গে নির্দেশনা করে দিতে পারেন। অর্থাৎ এটার সঙ্গে যদি কোনো এলিমেন্ট অ্যাড করতে চান, সেই এলিমেন্টগুলোকে আপনি আরও আপনার মতো করে অ্যাড করতে পারেন। চাইলে এখান থেকে ক্লিক করে এটাকে নিয়ে ক্যামেরা র ফিল্টারে যেতে পারেন। ক্যামেরা র ফিল্টারে গিয়ে এটার যেই ক্লিয়ারিটিটা সেটাকে আরও এটার ক্লারিটিটাকে যদি এভাবে বাড়িয়ে দেন, সেই ক্ষেত্রে এটা আরও ক্লিয়ার লাগবে। চাইলে এটাকে একটু আলোটা কমিয়ে দিতে পারেন, জাস্ট এখান থেকে স্যাচুরেশনটা আরেকটু কমিয়ে দিলে আরেকটু বেশি কালারফুল মনে হবে। তারপরে এটা ভিএনএরটা আমার দরকার নেই, ভিএনএরটাকে একটু আমি দেখি কমালে আর একটু কালো আসে চারপাশটা। যাই হোক, টেক্সচারটাও একটু অ্যাড করতে পারি, এদের ফেজে একটু টেক্সচার অ্যাড করে দিলাম। জাস্ট এখন ওকে দিলে এখন এটা আরও বেশি প্রফেশনাল লুক দিয়েছে আপনাকে। চাইলে এটাকে এখন আপনি আরেকটু জুম করতে পারেন। দেখেন এই থাম্বনেলটা আপনি আপনার চ্যানেলে ভিডিওর থাম্বনেল হিসেবে দিয়েছেন, অডিয়েন্স এমনি ভিডিও দেখবে, এমনি আপনার ভিউ আসবে। সো এভাবে করে আপনি চাইলে কিন্তু থাম্বনেলগুলোকে ক্রিয়েট করতে পারেন আপনার মতো করে, কোনো ধরনের ইস্যু ফেস করা ছাড়াই। ওকে, সো আমরা দুটো অলরেডি দেখে ফেলেছি। আমাদের কাজ হচ্ছে আমরা বাংলা রিলেটেড যেই কন্টেন্ট ক্রিয়েশনটা আছে বা বাংলায় ইন্ডাস্ট্রিতে যারা ইনফোগ্রাফ কন্টেন্ট তৈরি করে তারা কীভাবে অনেক চমৎকার ভালো থাম্বনেল তৈরি করে সেইটার ব্যাপারে একটা ধারণা দেখবো। ওকে, আচ্ছা, যেহেতু আমরা এখন ইনফোগ্রাফ কন্টেন্ট চ্যানেলের থাম্বনেল তৈরি করা দেখব, আমি জাস্ট একটা চ্যানেলকে একটু সার্চ করে নিয়ে আসি, একটু সময় দিন আমাকে। জাস্ট আমি সার্চ করি, আমরা অবশ্যই এখন বাংলায় দেখার চেষ্টা করব। ওকে, কিছুটা সময় দিবেন, আমি জাস্ট সার্চ করতে যতটা সময়। আচ্ছা দেখেন যে এইখানে আমি যেই চ্যানেলটাকে সার্চ করে নিয়ে এসেছি, এইখানের এই থাম্বনেলগুলো বেশ আই ক্যাচি, এবং এই থাম্বনেলগুলোর কথা যদি আপনি চিন্তা করেন যে এগুলোতে প্রচুর পরিমাণে ভিউ আসে, এবং এই থাম্বনেলগুলো অনেক বেশি মানুষজন কিন্তু দেখে। এবং আপনি যদি ভিউর কথা চিন্তা করেন, প্রত্যেকটাতে অনেক বেশি ভিউ, 4 মিলিয়ন, 2 মিলিয়ন, 2 মিলিয়ন করে ভিউ, 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন করে ভিউ। একটা 22 মিনিটের কন্টেন্টেও 1.5 মিলিয়ন ভিউজ। সো বুঝতেই পারছেন যে এটার কন্টেন্ট প্লাস থাম্বনেলে অনেক বেশি ফোকাস করা হয় এবং অনেক বেশি জোর আছে এই কন্টেন্ট প্লাস থাম্বনেলে। সো এই ধরনের একটা থাম্বনেল তৈরি করার জন্য আসলে আমাদেরকে কী করতে হবে সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করব। ওকে, সো এখানে দেখেন যে অনেকগুলো ধরনের থাম্বনেল এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি, বাট আমাদেরকে একটা থাম্বনেল তৈরি করে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবো। ওকে, এইখানে দেখেন যেমন আমি এটার একটা ইজিয়েস্ট ওয়ে বা ইজিয়েস্ট ধারণায় যদি দেই, এই যে মাদার তেরেসা নিয়ে একটা কন্টেন্ট আছে, আমরা যদি সিম্পলি এটাকে শেয়ারে যাই, শেয়ারে গিয়ে যদি কপি করি, এই থাম্বনেলগুলো তৈরি করছি না, কারণ এই রিলেটেড টপিক লিখে সার্চ করলে প্রথম 3টা ভিউ হওয়া থাম্বনেলটা ট্রাই করছি না এই কারণে, কারণ এই রিলেটেড টপিক নিয়ে যদি আমি এখন ইউটিউবে সার্চ করি বা ইমেজের জন্য সার্চ করি, এমন কিছু ছবি চলে আসতে পারে যেইটা আসলে আমরা ক্লাসে বা লাইভে ওইভাবে শো করতে পারছি না বাধ্য হয়ে। সো এই জন্য আসলে আপনি যখন নিজে করবেন আপনি করতে পারেন, ব্যাপার না, বাট আমরা এই জন্য এইটা আপাতত স্কিপ করছি। তাহলে আমাদের থাকে 4র্থ নাম্বার থাম্বনেল, সেইটার দিকে আমরা ফোকাস করব। আমরা যেইটা করলাম যে এইটার ভিডিওটার লিঙ্কটা কপি করে থাম্বনেল ডাউনলোডার ওয়েবসাইটে এসে এই জায়গাতে আমরা সিম্পলি থাম্বনেলটাকে পেস্ট করলাম, এবং গেট থাম্বনেলে যদি ক্লিক করি, এ হচ্ছে আমাদের রেফারেন্স থাম্বনেল। জাস্ট এরকমভাবে রেফারেন্স থাম্বনেল আমরা জাস্ট এটাকে কপি করলাম। আমরা চেষ্টা করব এর থেকে সুন্দর থাম্বনেল তৈরি করার জন্য। সো ফটোশপটাকে অন করব। আচ্ছা, এইটার ফেসগুলো একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে, আমরা এই ফেসগুলোকে একটু আরও একটু আলো দেই তো। আচ্ছা, ওকে, সো এরপরে
যেই কাজটা করব, আমরা এগুলোকে কেটে দিই, এইগুলো আমাদের দরকার নেই, না সেভ দিব না, পাশেরটাও সেভ দিব না। আমাদের এইটা প্রথম ছিল, এইটা সেকেন্ড দিনের। আরও একটা থাম্বনেল আছে, সেইটা যদি আমি একটু অন করি, ধ্রুব রাঠিকে নিয়ে বানিয়েছিলাম। আমি এই পিএইচডিগুলো দিয়ে দিব, যদি হচ্ছে গিয়ে আপনারা এই পিএইচডির অনেক এলিমেন্ট নিয়ে ব্যবহার করতে পারবেন, বাট এইটা তখনই দিব যখন, আচ্ছা এইটা টেক্সটটা এখানে নাই, সেই অবস্থাতে মেবি আমি সেভ করেছি নাকি অন্য আর একটা থাম্বনেল। আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে গিয়ে ধ্রুব রাঠির থাম্বনেলটা এমন অবস্থাতে ছিল, এই হচ্ছে ধ্রুব রাঠির থাম্বনেল। এই পিএইচডিগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব, বাট সেইটার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন আমি বলবো যখন এইটার অ্যাসাইনমেন্টটা দিব সেইটা। এখন আমাদের আর একটা থাম্বনেল তৈরি করার কাজ। সো আমরা নিউতে যাব, নিউতে যাওয়ার পরে এখান থেকে 1920/1080টাকে সিলেক্ট করব। 1920/1080 সিলেক্ট করলে এমন আসবে। আমরা যদি এই জায়গায় আসি, আসার পরে ফটোপিয়াতে আসি, যারা মোবাইল ইউজার তাদের ক্ষেত্রেও পুরো ব্যাপারটা সেম। আমরা এগুলোকে কেটে দিই সব, এই যে ট্যাবগুলো, যে অনেকগুলো ট্যাব ওপেন হয়েছে, এটাকেও ধরুন কেটে দিই। কেটে দেওয়ার পরে এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে 1920/1080 আছে কিনা সিলেক্ট করে এখানে ক্রিয়েট করে দিই। এরপরে আমাদের এই ইমেজটা আপলোড করার, এখানে ব্ল্যাঙ্ক আছে, সো আমরা এখানে আমাদের রেফারেন্স ইমেজটাকে আপলোড করব। রেফারেন্স ইমেজটা আপলোড করার জন্য যে এই কাজটা আমাদেরকে করতে হবে, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে এখানে পেস্ট করেছি। আপনিও চাইলে আপনার মতো করে এইখানে পেস্ট করতে পারেন। আর আপনি যদি এটাকে মোবাইলের ইউজারদের ক্ষেত্রে পেস্ট করা নিয়ে চিন্তায় থাকেন, সেই ক্ষেত্রে আমি এটাকে একটু ডিলিট করি। এই যে লেয়ারটাকে অন করলাম, এই যে ডিলিট, এইটা আমার ডিলিট হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে জাস্ট ওপেনে যাবেন, ওপেনে গিয়ে ওপেনে ক্লিক করলে আপনার যেই গ্যালারি বা মোবাইল ফোনের যেই জায়গা, সেই জায়গাটা এরকম ওপেন হবে। আপনি এখান থেকে থাম্বনেলটা নিতে পারবেন। আমি তাহলে এই থাম্বনেলটা একটু সেভ করে দেখাই। জাস্ট থাম্বনেলে যাব, রাইট ক্লিক, সেভ অ্যাজ। মোবাইল ইউজারদের তো ডাউনলোড করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করলাম, করার পরে আমি এটাকে মিউজিকে সেভ করব। জাস্ট সেভ, আমার এটা সেভ হয়ে গিয়েছে মিউজিকে। এখন যদি আমি ফটোপিয়াতে আসি, আসার পরে এখান থেকে ফাইলে যাই, ওপেনে ক্লিক করি, এখন দেখেন এই মিউজিক ফোল্ডারে আসছে। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে দিব। এখানে কিন্তু একদম প্রপারলি এই থাম্বনেলটা চলে এসছে। আপনারা এই উইন্ডোটা ছোট দেখতে পাচ্ছেন হয়তোবা। আমি দেখি যে এইটাকে আর একটু জুম করা যায় কিনা, কন্ট্রোল, আচ্ছা এটাকে যদি আরেকটু জুম করা যায় তাহলে হয়তো বা ভালো। এই যে এখন উইন্ডোটা দেখছেন ঠিকই, বাট নিচের কিছু অংশ হয়তো বা কেটে গিয়েছে। আমি যদি একটু নিচে ড্র্যাগ, না তো কোড ড্র্যাগ হচ্ছে 50% দিয়ে 125%-এ মোটামুটি, হ্যাঁ এরকম অবস্থাতে আছে। সো এই হচ্ছে থাম্বনেল, এইটা এখানে আসছে রেফারেন্স ইমেজ, ব্যাকগ্রাউন্ড কিছু নেই। এইখানে আপনি প্রথমে এনে নেবেন মোবাইল ইউজারদের ক্ষেত্রে। আমি এখন এই লেয়ারটা কিন্তু আসে না, আলাদা একটা লেয়ার ওপেন হয়েছে। আপনি চাইলে এটাকে এভাবে করে ক্লিক করে ধরে জাস্ট এভাবে করে ক্লিক করতে পারেন, অথবা এইটা সিলেক্ট করে চারপাশে তো বর্ডার আসবে, জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করে কপিতে একটা ক্লিক করতে পারেন। এই পাশে ট্যাবে আসেন, এখান থেকে আবারও এডিটে যান এবং এখানে পেস্টে ক্লিক করে দেন, এটা চলে আসবে। তারপর এটাকে আপনি এই কর্নারটা টাচ করে ধরে ড্র্যাগ করে দিয়ে টিকমার্ক দিয়ে দেন, এটা পুরোপুরি প্রপারলি পুরো স্ক্রিন জুড়ে আসবে। এই পাশের লেয়ারটাকে আপনি এখন ডিলিট করে দেন। ওকে, এখন দেখেন যে আমি এটাকে ফটোশপে ওপেন করলাম। ফটোশপে ওপেন করে জাস্ট কন্ট্রোল+ভি দিলে তো আমাদের কপি করাটা চলে আসার কথা। আচ্ছা আমার এটা কপিটা চলে গিয়েছে, আমাকে আবারও এখান থেকে এটাকে কপি করতে হবে। ফটোশপ, এটা এখানে পেস্ট করে দিলাম। এই হচ্ছে কি আমাদের রেফারেন্স থাম্বনেল। আপনি যদি থাম্বনেলটা দেখেন যে এইটায় খুব বেশি কাজ না, বাট এইটার যেই পাওয়ার, এটা কিন্তু অনেক বেশি। কারণ এই থাম্বনেলটা অনেক বেশি আইকেচি মনে হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক বেশি থাম্বনেল নিয়ে কাজবাজ করলেও আইকেচি হয় না, আবার কম কাজ করলেও হয়। যেমন এই দুটোতে আমরা যেই পরিমাণ কাজ করেছি সময় নিয়ে, তার থেকে কিন্তু এই থাম্বনেলটা অনেক বেশি আইকেচি মনে হচ্ছে। এর কারণ এইটার থাম্বনেলের মধ্যে একটা এক্সট্রা পাওয়ার আছে। সো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে, প্রথমে একটা রেড ব্যাকগ্রাউন্ডের আমাদের চাহিদা আছে। আমরা যাব হচ্ছে ব্রাউজারে আসার পরে ইয়ারইন্ডেক্সে আসলাম। প্রথমে আমরা একটু গুগলে চেষ্টা করি। আচ্ছা আমরা গুগলে চেষ্টা করব ব্যাকগ্রাউন্ড লিখে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা সার্চ করি, রেড ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড রেড এরকম সার্চ করলে এরকম প্রচুর পরিমাণে আমরা ব্যাকগ্রাউন্ড পাবো। আমরা এই থাম্বনেলটাতে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা কিন্তু এই টাইপের রেড, অর্থাৎ এই টাইপের একটা রেড এখান থেকে নেওয়া হয়েছে। আমরা এখন যেই কাজটা করব, আমরা এইটাকে ইয়ারইন্ডেক্সে সার্চ করব, গুগলে নেই। গুগলে প্রথমেই সার্চ করে নেওয়া ভালো, কারণ আমাদের সেই ক্ষেত্রে পেতে সুবিধা হয় যদি আমরা গুগলে পেয়ে যাই। জাস্ট এইটা শিওর না, বাট তাও চেষ্টা করতে তো আমাদের ক্ষতি নেই। তো এরকম একটা রেড ব্যাকগ্রাউন্ডের ডিমান্ড আমাদের আছে পুরো থাম্বনেলটার জন্য। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করব। মোবাইল ইউজাররা ক্লিক করে ধরে এভাবে সেভ করে নেবেন। সেভ হওয়ার জন্য আমি মিউজিকটাকে সিলেক্ট করলাম, ফোল্ডার সেভ হয়ে গিয়েছে এখানে। সো এভাবে সেভ করার পরে আপনি
এইটাকে ইম্পোর্ট করবেন। ফটোপিয়াতে যদি যাই আমরা, এখান থেকে ওপেনে যাব, আবারও ওপেনে আসলে এটা ওপেন হবে, বাট বারবার ওপেন করলে আলাদা জায়গায় চলে আসবে, অর্থাৎ এই পাশে ট্যাব ওপেন হয়। তো প্রথমবার ওপেন করার পর আমরা ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করব, করার পরে এই রেড ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করবে, এখানে অটোমেটিক রেড ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে। আমরা জাস্ট এই টিকমার্কটা দিয়ে দিব, টিকমার্কটা দিলে কিন্তু আমাদের এখানে রেড ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এই দেখেন রেড ব্যাকগ্রাউন্ডটা সবাই নিচে চলে গিয়েছে, তাই দেখা যাচ্ছিল না। আমরা এটাকে ড্র্যাগ করে ধরে উপরে নিয়ে যেতে পারি। সো আমরা সেভাবে করে ড্র্যাগ করে নিয়ে উপরে যাব। আর এই ঝামেলা না চাইলে আমরা সিম্পলি এখান থেকে ওপেনে গিয়েও কিন্তু রেড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলে এই পাশে আসলো। আমরা জাস্ট এইটা কপি করলাম এখান থেকে, তারপরে পাশের ট্যাবে আসলাম, আসার পরে এখান থেকে পেস্ট করে দিলাম। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে অটোমেটিক এই যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, অর্থাৎ কোনো ধরনের হ্যাসেল আমাদেরকে এখানে পোহাতে হবে না। ওকে, এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড চলে এসছে, রেড অনেকগুলো চলে এসছে। আমরা চাইলে এখন এইটাকে যে কোনো কাজে আমাদের ব্যবহার করতে পারি। আমি ধরেন এই টিকমার্কটা উঠিয়ে দিলাম, এইটাকে ডিলিট করে দেই, আমাদের এটা দরকার পড়ছে না। এই ব্যাকগ্রাউন্ডটা উপরে চলে আসছে, সো এই জন্য এইটা উপরে দেখাচ্ছে। আমি যদি এটা রাইটাকে অফ করে দিই তাহলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই দেখাচ্ছে। ওকে, এখন দেখেন যে এইখানেও আমরা ফটোপিয়াতেও অ্যাড করলাম এবং আমরা কিন্তু ফটোশপে এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করব। ওকে, এই ফটোশপে অ্যাড করার জন্য তাহলে আমি আবার একটু কপি করি ব্যাকগ্রাউন্ড। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা খুঁজে পেয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটাকে, আচ্ছা কপি না করে আমি তো ডাউনলোডও করেছি আমার ডিভাইসে, আমি সেখান থেকেও এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি। এটাও ইজি প্রসেস, সিম্পলি ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ফেললাম। এই দেখেন এইটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড। এরপর একটা ব্ল্যাক শ্যাডো টাইপের আছে, সো আমাদের কাজ হচ্ছে একটা ব্ল্যাক শ্যাডো খুঁজে বের করা, বা ব্ল্যাক টেক্সচার বা পেপার পিএনজি টাইপ বের করা। সো আমরা পেপার পিএনজি গুগলে ভালো পাওয়া যায়, সো পেপার পিএনজি টেক্সচার ব্যাকগ্রাউন্ড এই টাইপের কিছু একটা লিখে সার্চ করলে এরকম আসবে। অথবা আমরা প্রিভিয়াসলি কোনো পিএইচডিতে যদি এইটা থাকে, যেমন এইখানে একটা কিন্তু আমাদের অটোমেটিক আছে, সেইখান থেকেও নিতে পারে। এইটা নেওয়ার জন্য এইটাকে সিলেক্ট করলেন, এই সিম্পলি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলেন, এটা কিন্তু অটোমেটিক এই জায়গাটিতে এভাবে করে চলে আসবে। বাট নিচেরটাও রেড, এইটাও রেড, যে শিফট প্রেস করে ধরে এইটাকে এইভাবে করে আপনারা আপনাদের মতো করে রিসাইজ করে নিতে পারেন। দুটোই রেড একটু কেমন কেমন মনে হচ্ছে, তাই না? বাট এইটা আমি ঠিক করে দিব, এই রেডটাকে আমরা এইখান থেকে পরিবর্তন করব এরকমভাবে আপনাদের চাহিদা মতো জাস্ট এটাকে ড্র্যাগ করে দিবেন। মোবাইল ইউজারদের জন্য পিএনজি এই টাইপের অনেকগুলো পিএনজি মোবাইলে সেভ করে রাখবেন মোবাইলের জন্য, তাহলে আপনাদের ভালো হবে। পেপার ব্রাশ লিখে যদি সার্চ করেন তাহলে পেপার ব্রাশ টাইপের এরকম অনেকগুলো আপনারা দেখতে পারবেন, ব্ল্যাক বা হোয়াইট বা বিভিন্ন কালারের। এইখান থেকে আপনাদের চাহিদা মতো যে কোনো একটা আপনি ডাউনলোড করে নেবেন। আর যেমনটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম, এই একটা আছে, চাইলে এইটাকেও নিতে পারেন, চাইলে অন্য আরেকটাকে নিতে পারেন। এইটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। ধরুন আমি এটাকেই নেওয়ার চেষ্টা করি, এই একটা পেপার ব্রাশ। ওকে, জাস্ট এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আপনি কপি, এটা অন্য ট্যাবে চলে এসছে, এটাকে জাস্ট সেভ অ্যাজে দেন। সেভ অ্যাজে দেওয়ার পরে আপনার এটাকে এই ফোল্ডারটাই আসবে, জাস্ট সেভ করে ফেলেন। সেভ করা আপনার শেষ। আপনি ফটোপিয়াতে আসেন, আসার পরে সিমিলার প্রসেস, এই যে ফাইলে যান এবং ওপেনে ক্লিক করেন। ওপেনে ক্লিক করার পর এটাকে সিলেক্ট করে ওপেন দিয়ে দেন। এই যে উপরে কিন্তু চলে এসছে অটোমেটিক, এই যে দেখেন এটা উপরে শো করছে, বাট এইটা শো করছে আলাদা ট্যাবে। আমরা সিম্পলি এটাকে এখন কপি করব, এখান থেকে কপি করার পরে এই জায়গায় আসবো। এটার আরও সহজ একটা প্রসেস আছে, পেস্ট করে দিব, তাহলে এটা চলে আসবে। সো এটার একটা সহজ প্রসেস আছে, সহজ প্রসেসটা কি আমি সেটা দেখাবো। এখানে এটা আসছে, আমি এটাকে জাস্ট একটু ডিলিট করে নিই। সহজ প্রসেসটা হচ্ছে, আমি এখান থেকে এসে এই যে ইমেজে যদি আপনি দেখেন, সেই ক্ষেত্রে এইখানে ওপেনের ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, এই জায়গায় দেখবেন অনেকগুলো অপশন। এই অপশনের সাহায্যে আপনি এটাকে ওপেন করতে পারেন আপনার, অথবা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে পারেন। প্রথমে এইখানে ব্ল্যাঙ্ক লেয়ারে ক্লিক করে, দুটো যেহেতু সেম, ব্ল্যাঙ্ক লেয়ারে ক্লিক করেও ফাইলে গিয়ে আপনি যদি ওপেনে দেন, সেই ক্ষেত্রে এখান থেকেও আপনি এভাবে করে ওপেন করে দিতে পারেন। আবার এই ওপেন করলে প্রত্যেকবারই আপনি দেখবেন যে এটা আলাদা ট্যাবে ওপেন হয়, সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকবার কপি করে এইখানে এনে এইভাবে করে পেস্ট করে দিতে হবে। এই যে পেস্ট করে দিলেন, এখন উপরে চলে এসছে, কারণ আপনি এইখানে একটা লেয়ার উপরে ওকে বলে দিয়েছেন যে এই লেয়ারের উপরে থাকবে। ওকে, সো এইটাও এই জায়গাটিতে চলে এসছে, এটাকে আমরা একটা রিসাইজ মতো করে নিতে পারি। এখন এইখানে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক আছে, এই ব্ল্যাকটাকে রিমুভ করব কিভাবে? এটাকে আমি একটু টিকমার্ক দিই, আমি এটাকে আরেকটু বড় করি যাতে আপনারা আরেকটু বুঝতে পারেন। আর সেই ক্ষেত্রে নিচের কিছু পোর্শন কাটা গেলেও সমস্যা নেই, যখন দরকার হবে তখন আমরা এইটাকে জুম করে নিব।
এটাকে একটু উপরে উঠে নিই ক্যানভাস। এই যে নিচে অনেকগুলো লেয়ার আছে দেখতে পাচ্ছেন, এইখানে একটা ব্রাশ টুল আছে, ব্রাশ টুল, সেই ব্রাশ টুলটাকে আপনি নিয়ে এসে এইটাকে খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। জাস্ট সিলেকশন টুলে আসলেন, এই যে ইমেজ সিলেকশন টুলেও যদি আপনি আসেন, এখানে অনেকগুলো অপশন পাবেন। এখন দেখা যাচ্ছে না, আমি এটাকে এখন ছোট করতে হবে। বারবার আপনাকে মোবাইলের ক্ষেত্রে তো আপনি পুরো উইন্ডোটা দেখবেন, এই জায়গাটিতে আমি এইটাকে বারবার ছোট বড় করছি। আমি এগুলোকে একটু কেটে দিই এই কারণেই, কারণ আমি আপনাদেরকে একটু বড় আকারে বা বড় ভাইব যেটা বলেন আপনি, যেইভাবেই আপনি পুরো জিনিসটা নেন সেইভাবে আমি দেখাতে যাচ্ছি, দ্যাটস ওয়াই এটা এরকম। তো এখানে দেখেন সিলেকশানে আসলে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি নামে একটা অপশন আসে, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটাতে যদি আপনি একটা ক্লিক করেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেল। আমরা এইটাকে এই পাশে সেট করে দিব, এবং এইটাকে সেট করার পরে আমরা যদি এইটাকে লম্বালম্বিভাবে জুম করতে চাই, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এটাকে লম্বালম্বিভাবে জুম করতে পারবো। সো লম্বালম্বিভাবে জুম করার জন্য আমরা এভাবে করে ড্র্যাগ করব কর্নারে চেপে ধরে, সেই ক্ষেত্রে আমাদের এটা এরকমভাবে লম্বালম্বিভাবে জুম হয়ে যাবে, যেমনটা আমরা ফটোশপে করেছিলাম। এরকম পুরোটাই করে দেই, জাস্ট এটাকে একটু সামনের দিকে অগ্রসর হয়ে নিচের দিকে আরেকটু চ্যাপটা দরকার পুরো জিনিসটা। সো আমি আরেকটু চ্যাপটা করে নিলাম, এই যে ফটোপিয়াতে এটাকে এইখানে এভাবে করে রেখে জাস্ট টিক মার্ক দিয়ে দিলাম, এইখানে এরকমভাবে হয়ে গিয়েছে। এখন আমরা ফটোশপে যাই, ফটোশপে করা আছে, ফটোশপে এটার কালার চেঞ্জের অপশনটা আমরা জানি। জাস্ট এখানে রাইট ক্লিক করার পর এটার ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে আসার পরে এখান থেকে ওভারলে লাল দেয়া আছে, ওই যে সর্বশেষ আমরা কাজ করে রেখেছিলাম এখানে ব্লেন্ডিং অপশনে রেড করতাম, এখানে কিন্তু সেম অবস্থাতে এখনও রেড থেকে গিয়েছে। সো এখান থেকে আমরা সিম্পলি এটাকে এখন ব্ল্যাকে যদি রূপান্তর করি, এইটা একদমই প্রপার ব্ল্যাক হয়ে যাবে। তাহলে আমাদের দুটো জিনিস চলে আসলো, একটা হচ্ছে এইটা ব্ল্যাক শ্যাডো এবং এর সঙ্গে সঙ্গে রেড ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের সিমিলার কাজটা তাহলে ফটোপিয়াতে করতে হবে, যারা মোবাইল ইউজার কীভাবে করবেন। এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে লেয়ার অপশনে আসেন, লেয়ার অপশনে আসার পরে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের এইটা আছে, কিন্তু এইখানে দেখেন ইফেক্টস নামে একটা অপশন আছে। ইফেক্টস যদি ক্লিক করেন এই যে ব্লেন্ডিং অপশন পাবেন, এটাতে ক্লিক করলে এরকম একটা ট্যাব আপনার সামনে ওপেন হবে। আমি এটাকে যদি 100% করে দিই তাহলে আপনি এই ট্যাবটাকে আরও প্রপারলি দেখতে পারবেন। এটাকে আবার মুভ করে ডানে বামেও নিতে পারবেন, কারণ মোবাইলের স্ক্রিন যেহেতু ছোট হয় তাই আপনি এইভাবে করে প্রপারলি দেখতে পারবেন না, তাই প্রত্যেকটা ডানে বামে নেওয়ার অপশন আছে। এখানে ব্লেন্ডিং অপশনে আসার পরে দেখেন কালার ওভারলেটা সিলেক্ট করবেন, করার পরে এই যে ফটোশপে যে অপশন, এখানেও সেম অপশন ব্ল্যাক আছে, আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন। দেওয়ার পরে নর্মাল রাখেন, রাখার পরে এটাকে একটু ক্লিক করে ধরে এটা নিয়ে ওকে দেন, ব্যাকে আসেন, দেখেন এইটাও কিন্তু একটা ব্ল্যাক হয়ে গেছে। আমি যদি একটু জুম করি, এই যে দেখেন ব্ল্যাক একটা শ্যাডো পড়ে গিয়েছে। এখন দরকার আমাদের সাবজেক্টের ছবি। ওকে, এখন আমরা দুইটার ক্ষেত্রেই সাবজেক্টের ছবি দরকার। আমরা জাস্ট সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব, করার পরে এখানে যদি মাদার তেরেসা লিখে সার্চ করি, মাদার তেরেসা লিখলে অনেক ছবি আসবে। আমাদের মাদার তেরেসার একটা ছবি এখান থেকে নিতে হবে, যে ছবিটার মধ্যে একটা ইভিল ভাইব আছে। যেহেতু এইখানে তাকে ইভিল হিসাবে উপস্থাপন করা হয়েছে, সো আপনার গল্পের বা পুরো ব্যাপারটার স্বার্থে আপনাকে এই কাজটা করতে হবে, কিছুই করার নাই আপনার হাতে আসলে। অর্থাৎ আপনার গল্প বা পুরো ভিডিওটা ডিমান্ড করছে, সেই ক্ষেত্রে আপনি এটাই করবেন। তো এই ছবিটা কিন্তু এবং আমাদের যে রেফারেন্স ইমেজ দুটোর মধ্যে একটা মিল আছে, আপনাকে এটা একটু খুঁজে ব্যবহার করতে হবে। আমি জাস্ট এই ছবিটাকে দুটো কাজ করব, এটা সেভ করি, সেভ করলে একসঙ্গে করতে পারবো, বারবার ডিলিট করা প্রবলেম। তো আমি এখান থেকে সেভ করলাম, এটাও আমার সেভ হয়ে গিয়েছে। আমি এটাকে মিনিমাইজ করলাম, করার পরে এটাকে কম্পিউটারে নিয়ে আসছি। এটাকে সিম্পলি আমরা এখন বড় করব, ড্র্যাগ করে যতটুকু বড় করা যায়। ওকে ফাইন, আমাদের বড় হয়ে গেছে। আমরা এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের সব লেয়ার আগে রিমুভ করে নিই, সবগুলো অফ করে দিয়েছি। এই যে ছবিটা এখানে আছে, এই ছবিটাকে সিলেক্ট আছে, আমরা জাস্ট এখান থেকে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এবং এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল অটোমেটিক। এখন এই ছবিটাকে পালা, যেহেতু আমরা ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন ব্যবহার করছি, আমাদের কাছে নিউরো ফিল্টার আছে সুন্দর করা। সো আমরা এটাকে আর একটা ডুপ্লিকেট করলাম, দুটো সিলেক্ট, কন্ট্রোল ই, মার্জ হয়ে গেল। আরও একটু এটা ডিটেলস আনতে চাইলে এখানে আমরা 4-5টা এরকম করে কপি করে জাস্ট দিতে পারি। এটা কিন্তু এখন আগের থেকে অনেক ডিটেইল ইমেজ দেখাচ্ছে। জাস্ট এখন এখান থেকে নিউরো ফিল্টারে যাব, ফিল্টারে আসার পরে নিউরো ফিল্টারে আসার পরে এটা লোড নিচ্ছে, লোড নেওয়াটা শেষ হোক, আমরা লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখন আমাদের একটা একটা করে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এই ইফেক্টগুলো আমরা মাল্টিপল টাইম ইতিমধ্যে অ্যাপ্লাই করেছি, সো আপনারা সবাই জানেন। আমরা এখানে ইফেক্টটা অ্যাপ্লাই করতে রেখে যাব হচ্ছে মোবাইল ইউজারদের দিকটাতে দেখতে। সো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, এটা কাজটা হতে থাক। এখন আমরা যাব হচ্ছে এই জায়গায়, আসার পরে আমরা আবারও সেই ফটোপিয়াতে আসবো। এখানে মাদার তেরেসার তাহলে এই যে ছবিটা
অর্থাৎ এই যে ছবিটা, এই ছবিটা অ্যাড করতে হবে। এইটা অ্যাড করার জন্য আমরা আবারও এই ফাইলে যাব। ফাইলে যে ওপেনে দেওয়ার আগে আমরা জাস্ট এই যে লেয়ার অপশনটাতে দেখবো যে সিলেক্ট অবস্থাতে এই প্রথম লেয়ারটা আছে কিনা। ওকে, যেই লেয়ারটা সিলেক্ট অবস্থাতে থাকবে। আচ্ছা, এখানে অনেকগুলো রেড ব্যাকগ্রাউন্ড চলে এসছে, এতগুলো রেড ব্যাকগ্রাউন্ডের আমার আসলে প্রয়োজন নেই, আমি একটা রেখে বাকিগুলো ডিলিট করে দিই। এইটাও ব্ল্যাঙ্কটাও দরকার নেই। তার উপরের লেয়ারে কিন্তু আমাদের ছবিগুলো আসবে। সো এখান থেকে ফাইলে যে ওপেনে ক্লিক করব। এইটা আমি বারবার ভুল করছিলাম। এই যে মাদার টেরেসার ছবি, এখান থেকে ওপেনে ক্লিক করলাম। এই যে এই পাশে নতুন করে ওপেন হয়েছে। আমি জাস্ট এটাকে কি করব, এটাকে আমার কাজ হচ্ছে গিয়ে, সরি আমার এটা ওপেন হয়ে গেছে, আমি এটাকে সিলেকশনে নিই। কাজ হচ্ছে গিয়ে এডিটে যাওয়া, এডিটে গিয়ে কপি দেয়া এবং পরের লেয়ারে আসা, আসার পরে ফাইলে যাওয়া, ফাইলে সরি আবার ইমেজে আসা, আসার পরে পেস্ট করা। পেস্ট করলে এখানে এই যে মাদার টেরেসার ছবিটা কিন্তু চলে এসছে। আমাদের কাজ হচ্ছে এখন এটাকে কর্নার ধরে ট্রেনে খুব সুন্দর করে রিসাইজ করে দেওয়া, একদম আমাদের পারফেক্ট এইরকমভাবে এখানে রাখা। এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা না। সো এখানে একটা টিকমার্ক আগে দিয়ে নেন। ছবিটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকবে কীভাবে, এরকম চারপাশে বক্স না থাকলে দেখবেন ট্রান্সফরমেশনে টিকমার্ক আছে কিনা, জাস্ট সিলেক্ট অপশনে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে কিনা, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ প্রসেস চলবে। আচ্ছা, অটোমেটিক একটা অ্যাড শো করছে। এই ধরনের অ্যাড যদি শো করে আপনি দেখবেন, কারণ এই একটা অ্যাড দেখার 3 সেকেন্ডের একটা অ্যাড দেখার পরিবর্তে যদি এত সুন্দর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, তাহলে আপনার 3 সেকেন্ডের অ্যাড দেখাটা আসলে তেমন একটা ক্ষতিকর না আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। যাই হোক, আমার ব্রাইটনেস কম মনে হচ্ছে স্ক্রিনে, আমি একটু স্ক্রিনের ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, আমি দেখতে পাচ্ছি না। ওকে, এরকমভাবে আসলো। আমি এটাকে আরেকটু জুম করি 200%। এই দেখেন একদম পারফেক্টলি কিন্তু মাদার টেরেসার এখানে ছবিটা চলে এসছে। এখন এখান থেকে আপনি চাইলে কিন্তু এইটাকে একটু মডিফাই করতে পারেন। জাস্ট ফিল্টারে আসেন, ফিল্টারে আসার পরে এখানে দেখবেন নিউরো ফিল্টার বাদে প্রত্যেকটা জিনিস আছে, যেমনটা ফটোশপে থাকে। ক্যামেরা র ফিল্টার পাবেন, ক্যামেরা র ফিল্টারে ক্লিক করলে এরকম প্রত্যেকটা অপশন আসবে। এটা 200% করা, আমি এটাকে এখন 100% করি। করলে এই যে ক্যামেরা র ফিল্টারে লাইট বাকি জিনিসপত্র যেগুলো থাকে ফটোশপে সব আছে। আমি এটার এক্সপোজারটাকে একটু হালকা সার্টেল বাড়িয়ে দিলাম, শ্যাডোটা একটু এরকম থাকলো। এইটা ডিটেলটা ক্ল্যারিটিটাকে আরেকটু বাড়াবো, টেক্সচারটাকে বাড়াবো, বাড়িয়ে জাস্ট এটার স্যাচুরেশন স্যাচুরেশন আচ্ছা এরকমভাবে আমি ওকে দিয়ে দিব। ওকে দিলে এইখানে এই পরিবর্তনটা কিন্তু ভিজিবল হয়েছে। আমি যদি এটাকে এখন 200% জুম করি তাহলে দেখতে পারবেন যে এইটা কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। যাই আমরা ফটোশপে, এই যে এইটাও কিন্তু ছবিটা অনেক সুন্দর ইনহ্যান্স হয়ে এখানে এসছে এবং আমাদের যেভাবে আমরা চাচ্ছিলাম সেইভাবে প্রপারলি ইনহ্যান্স হয়েছে। দেখেন একদম সিমিলার প্রসেস, যেমনটা আমি ফটোশপে করছি তেমনটাই কম্পিউটারে করছি, সরি মোবাইলের জন্য করছি তেমনটা কম্পিউটারের জন্যই করছি। পুরো জিনিসটা একসঙ্গে দেখাচ্ছি এর কারণে, যাতে করে আপনারা যারা ব্যবহার করবেন আপনাদের ফটোশপের ক্লাসটা দেখলেই ফটোপিয়ার সকল ধারণা পেয়ে যাচ্ছেন এবং সেই মাধ্যমে ব্যবহার করতে পারছেন কোনো ধরনের হ্যাসেল বা ইস্যু ছাড়াই। আশা করছি এই ব্যাপারটা সম্পর্কেও আপনারা প্রপারলি একটা ধারণা বা আপনাদের ইতোমধ্যেই ক্লিয়ার হয়েছে। আপনাদের মাথায় যে প্রশ্নটা ঘুরছিল সেই প্রশ্নটার উত্তর আপনারা ইতোমধ্যেই পেয়ে গিয়েছেন। যাই হোক, ডিসিলেক্ট করলাম। এই হচ্ছে কি আমাদের মূল সাবজেক্টের ছবি। এই পাশটা দেখেন এজ আছে, এটাকে কেটে নেবেন যেমনটা আমি বলেছিলাম। এখন কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ওপেন করা এবং এইটা ওপেন করা। দেখেন সিমিলারলি আমরা যদি সোর্স নিয়ে আসি, একদম সোর্সের কাছাকাছি আমরা ইতিমধ্যেই চলে এসেছি। ওকে, এখন আমরা এই পাশে যাই, আমাদের এই জায়গায় সিমিলারলি এখানেও সোর্সের কাছাকাছি চলে এসেছি। ব্যাপারটা বেশ সুন্দর, তাই না? এখন এখানে আমাদের টেক্সট অ্যাড করার পালা। সিম্পলি এটা অন করলাম, ডার্ক সাইড অফ মাদার তেরেসা এরকম একটা টেক্সট আছে। সো এই টেক্সটটাকেই আমরা লিখব আমাদের মতো করে কপি করে। ফন্টের ক্ষেত্রে আমরা তাহলে এই যে এইটাকে ওপেন করলাম, টেক্সটটা ওপেন করে এখানে ক্লিক করলাম, করার পরে এটাকে ডাবল ক্লিক করি, কারণ এটা দেখা যাচ্ছে না ব্ল্যাক কালার। আমরা এটাকে কালারটাকে একটু হোয়াইট করে নিই, এখন দেখা যাচ্ছে। এখন যদি আমরা লিখি যে ডার্ক সাইড অফ মাদার তেরেসা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গায় সেই লেখাটাকে পাবো। আমাকে জাস্ট একটু সময় দিন, আমি লেখাটাকে কপি করব। আমি আসলে এটাকে লিখতে চাই না সময় নষ্ট করে, আমি জাস্ট এটি কপি করে আনি। জাস্ট ডার্ক সাইড অফ মাদার তেরেসা। সো এইখানে আমি এসে এটা ডার্ক সাইড লেখাটা কপি করলাম, এইটাকে আলাদা লাইনে রাখবো যাতে করে আমরা একটু ভালোভাবে কাস্টমাইজ করতে পারি। এই ফন্টটা এখানে যাচ্ছে না, আমাদের দরকার বোল্ড ফন্ট। সো বোল্ড ফন্টের জন্য আমরা বোল্ড ফন্ট ইউজ করব। বোল্ড ফন্ট ইউজ করার জন্য আমরা এই জায়গাটিতে ফন্ট সেকশনটাকে ওপেন করব। জাস্ট এটাকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করা অবস্থায় এই পাশে যদি আসি, এখান থেকে ফন্ট সেকশনটা সিলেক্ট করে দেখব যে আমাদের ডিভাইসে এরকম বোল্ড ফন্ট কই আছে, আর সেই বোল্ড ফন্টটাকে আমরা ব্যবহার করব আমাদের কাজের জন্য। আমরা নিচের দিকে যাই, আমার ডিভাইসে আসলে প্রচুর পরিমাণে ফন্ট ইনস্টল করা আছে, অর্থাৎ বাংলা যত ফন্ট হয়ে থাকে তার অধিকাংশ ফন্টে আমার ডিভাইসে এই মুহূর্তে ইনস্টলেশন করা আছে, হয়তোবা আমি জানি না, কিছু বাদ থাকতেও পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে। সো আমি এখান থেকে খুঁজেই একটা ফন্ট নিতে পারবো। আপনারা এরকমভাবে একবার ফন্টগুলো ইনস্টল করলে সেইগুলো আপনি সারা জীবন আপনার কাজে বা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আমি দেখি যে কোন ফন্টটা অনেক বেশি বোল্ড বা যাচ্ছে, সেই ফন্টটা আমি এখানে ব্যবহার করব, অথবা এই যেই ফন্টটা আছে এইটা আমি এখানে ব্যবহার করতে পারি, অথবা এইখানে রেফারেন্সে যেই ফন্টটা আছে এই ফন্টটাকেও আমরা চাইলে ব্যবহার করতে পারি। সেটা কিভাবে করব, আমাদের সেই জন্য একটা ফন্ট লাগবে। আমি যদি এখানে আসি, আসার পরে জাস্ট ব্রাউজে যাই, ব্রাউজারে গিয়ে যদি ফন্ট লিখে সার্চ করি তাহলে হয়তোবা, আচ্ছা ফন্ট লিখে না, লিপিঘর লিখে সার্চ করি তাহলে লিপিঘরের ফন্ট আসবে এখানে। সেইখান থেকে আমাদের সময় নিয়ে এই ফন্টটাকে খুঁজে বের করতে হবে। আমরা এটা তো প্রত্যেক দিন খুঁজবো না, প্রত্যেক দিন আমাদের এই সময়টাও যাবে না, আমাদের জাস্ট একদিন এই সময়টা যাবে। আমরা জাস্ট একদিন একটু সময় নিয়ে এইভাবে করে করব। ফ্রি ফন্টের আন্ডারই হয়তো বা এই ফন্টটা আছে, আমি জাস্ট দেখি যে এই ফন্টটা কই আছে। 2তে যাই, এটা হয়তো বা অনেক পুরনো থাকার কথা, কারণ এটা অনেক বছর আগের ফন্ট, অনেকগুলো পেজ পরে আমরা এই ফন্ট পাবো। সিরিয়াসলি বলতে গেলে এই ফন্টটা অনেক পুরনো ফন্ট, 2-3-4 বছর আগের ফন্ট হবে হয়তো। আমি দেখি যে কোন পেজে এটা দেখা যায়, একটু অপেক্ষা করেন আপনারা ধৈর্য সহকারে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখব যে মোবাইলে যারা ফটোপিএ ইউজ করবেন ফটোশপ হিসেবে মোবাইল ফোনে, তারা কিভাবে ফন্টগুলো অ্যাড করবেন বা ফন্টগুলো ব্যবহার করবেন। সো এখানে আমরা জাস্ট যাচ্ছি, দেখব যে ফন্টটা কই। এখানে ফন্টটা এই সঙ্গে যদি ব্যবহার করি তাহলে মোবাইলের জন্য আপনারা দেখে ফেলবেন, মোবাইলেও সিমিলারলিভাবে ফন্ট অ্যাড করতে পারবেন। আমি জাস্ট খুঁজতেছি, এখনও ফন্টটা এখনও আমার চোখের সামনে পড়েনি, দেখি যে ফন্টটা কই। এই যে ফন্টটা হাসান মেঘালয় নাম, আমি নামটা ভুলে গিয়েছিলাম, এই হচ্ছে ফন্ট। জাস্ট ডাউনলোডে ক্লিক করব। আমার মনে ছিল যে এটা লিপি ঘরে আছে, বাট নামটা আমি ভুলে গিয়েছিলাম, আমার নামটা মনে পড়েছে, হাসান মেঘালয় হচ্ছে নাম। আমি ফন্টের ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এরকম একটা জিপ ফাইল আপনাদের সামনে ওপেন হবে। আমি একটু যদি মিনিমাইজ করি, এরকম একটা জিপ ফাইল ওপেন হবে। সো মোবাইল ইউজার বলেন এবং কম্পিউটার ইউজার বলেন, আপনারা সবাই জিপ ফাইল ইতিমধ্যে আনজিপ করতে পারেন। রাইট ক্লিক, এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করলে এরকমভাবে আনজিপ হয়ে যাবে আপনাদের সামনে। আনজিপ হলে আপনারা এইটার যে ফাইলটা, সেই ফাইলটাকে আপনি ওপেন করবেন। ওকে, সো ওপেন করার জন্য জাস্ট আমাকে একটু সময় দিন, আমি এই পাশে একটু কাস্টমাইজ করে নিয়ে আসি। আচ্ছা, এইটাকে যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনার কাছে এরকম মোবাইল ইউজার হোক বা কম্পিউটার ইউজার হোক, এরকম একটা উইন্ডো ওপেন হবে হাসান মেঘালয়। আমি এটাকে ক্লিক করলাম। যারা ইউনিকোড ব্যবহার করেন তারা ইউনিকোড ভার্সনটাকে অন করবেন, যারা এনএসআই ইনস্টল করতে চান বিজয়তে লিখবেন, তারা এনএসআই ইনস্টল করবেন। এবং দুটোকে সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক এবং ইনস্টল ফর অল ইউজেস, এরকম একটা সময় নিয়ে এরকম একটা ডগল নিয়ে আসলে ওপেন হবে, অন ইনস্টল হবে। মোবাইল ইউজারদের ক্ষেত্রে আমি অ্যাড করা দেখাচ্ছি, একটু সময় দিন। সো এখন যদি আমি এই জায়গাটিতে আসি, এখন হয়তো আমি ওই ফোনটাই সিমিলারলি পাবো। এখন এইটাকে সিলেক্ট করব প্রথমে, করার পরে এটাকে রাইট ক্লিক করে যদি এখানে সার্চ করি হাসান মেঘালয় লিখে, আমি হাসান মেঘালয় লিখে সার্চ করে দেখি আসলে ফোনটা আসে কিনা। HASAN হাসান, আচ্ছা হাসান মেঘালয় নামে লিখে সার্চ করলে এই যে ফন্টটা চলে এসছে, কিন্তু এই যে ডার্ক সাইড অফ লেখা চলে এসছে। যদি স্যাম্পল দেখেন সিমিলারলি অবস্থাতে আছে, বাট এটা অনেক বেশি গায়ে লাগানো। এটাকে আমরা একটু এটার এক্সপেনশনটা কমিয়ে দেবো, জাস্ট এটাকে মাইনাস কত করে দেবো, -25 করে দিলাম। এই হচ্ছে ডার্ক সাইড লেখাটা। ডার্ক সাইড লেখাটা কিন্তু আমাদের রেফারেন্স ইওলিশ ছিল, আমরা তাহলে এটাকে ইওলিশ করব, অর্থাৎ এই যে দেখেন ইওলিশ যেটা ছিল এই ইওলিশটা করব। এখান থেকে কালারে যাব, এই একটা কালার উপর একটা কালার, যেভাবে আপনি কালার অ্যাড করেন এখান থেকে জাস্ট কপি, এই যে ইওলিশ হয়ে গেল। এই যে ডার্ক সাইড লেখা আসছে। এখন আমি একটু মোবাইল ফোন ইউজারদের ক্ষেত্রে যাই, তারা আবার বঞ্চিত মনে করবেন নিজেদেরকে। সো এই জায়গায় মোবাইল ফোনে আসলাম আমরা, আসার পরে এখানে টেক্সট অপশনে আমাদেরকে যেতে হবে। জাস্ট এই টেক্সট অপশনে আসলাম, টেক্সটটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলে এই যে টেক্সট লেখার অপশন চলে আসছে। আসার পরে এই জায়গায় আমরা আমাদের মতো করে সিমিলারলি ডার্ক সাইডটা লিখে দিব। এই যে ডার্ক সাইড
অফ মাদার টেরেসা আসছে, বাট এটা অনেক বড় আসছে সাইজ। আমি যদি টিক মার্ক দিই, দেখেন এটা অনেক বড় চলে আসছে। জাস্ট আমি একটা টিক মার্ক দিই, এই যে সিলেকশন টুলটা নিই, এটা অনেক বড় চলে আসছে। আমরা যদি এটার সাইজটাকে ছোট করি, আর দেখা যাচ্ছে না, এটাও ব্ল্যাক অবস্থায় আছে, ডিফল্ট অবস্থায় ব্ল্যাকই থাকে। সো এইটার কালারটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। কালারটা পরিবর্তন করার জন্য আমরা যে কাজটা করব, আচ্ছা এটাকে আমি একটু এই পাশে রাইট পাশে নিয়ে আসি, এটাকে টিক মার্কটা দিলাম। এখন দেখেন এটাকে সিলেক্ট করলাম, করার পরে এইরকম, আচ্ছা এটার পাথটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করার পরে উপর থেকে এটাকে মুভ করি। মুভ করার পরে এখানে সব কিছু ঠিক আছে কিনা চেক করলাম। আমরা এই জায়গা থেকে এগুলোকে পরিবর্তন করতে পারি। এটার সাইজটাকে জাস্ট একটু 100 করে নিব। করার পরে এখানে ব্ল্যাক কালার আছে, আমরা এটাকে যদি হোয়াইটে নিয়ে যাই এবং ওকে দেই, জাস্ট এভাবে ক্লিক করে, তাহলে আমাদের কালারটা চেঞ্জ হবে। যদি এভাবে করে চেঞ্জ না হয়, যেমন আমার মাত্র হলো না, তাহলে আমরা এখানে রাইট ক্লিক করব, এই যে ডার্ক সাইডটা সিলেক্ট অবস্থায় আছে এটাকে চেক করব। করার পরে নিচের দিকে আসব, নিচের দিকে আসার পরে এই যে ইফেক্টসে ক্লিক করব, ব্লেন্ডিং অপশনটাকে এটাকে ট্যাপটা এই পাশে নিয়ে আসবো। কালার ওভারলেতে একটা টিক, এইখান থেকে এটাকে ব্ল্যাকটাকে সাদা, ওকে ওকে, এবং এটাকে এক্সপ্যান্ডটা কমিয়ে দিই। দেখি এখন ডার্ক সাইড অফ লেখাটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এটার ফন্টটাকে চেঞ্জ করা। সো এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, এই যে এখানে যাই, এই যে এক্সপ্যান্ড করি, এখানে দেখেন ফন্ট না আছে প্রচুর ফন্ট, বাট এগুলো সবটাই ইংরেজি ফন্ট, কোনো বাংলা ফন্ট এই জায়গায় নাই। সো আপনি যদি লোকালে ক্লিক করার পর আপনার মোবাইলে এরকম একটা অ্যালাউ চাবে, লোডিং ফন্টস আসবে, অর্থাৎ আপনার ডিভাইসে যেই ফন্টগুলো আছে সেগুলো ও লোড নেওয়া শুরু করবে। আপনাকে সেই লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার মোবাইল ফোনে যদি ফন্টগুলো এরকম ডাউনলোড করা থাকে, মোবাইল ফোনে তো ইনস্টল করবেন না, জাস্ট ফাইলটাকে এক্সট্র্যাক্ট করবেন আপনি, তাহলেই হচ্ছে গিয়ে ও অটোমেটিক এরকম লোডিং ফন্ট দিলে অটোমেটিক ফন্ট লোড হওয়া শুরু করবে। সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অথবা আপনি যে লোড ফন্টে যদি ক্লিক করেন, আপনাকে বলবে যে আপনি ফন্ট ওকে বলে দেন। আমি জাস্ট ওকে একটু ফন্টটা সিলেক্ট করে দিই, এই জায়গায় ডেস্কটপে যাই, অনেক কিছু আছে তো দ্যাটস ওয়াই আমি এটাকে বের করছি না। হাসান মেঘালয় ইউনিকোডের মধ্যে যদি আসি, এই যে দেখেন হাসান মেঘালয় ইউনিকোড। সো আমি রেগুলারটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। এখানে ওকে চাচ্ছে, মানে জাস্ট পারমিশন। এই যে দেখেন ফন্ট হাসান মেঘালয় লোড হয়ে গিয়েছে। এটাকে যদি এখন এক্সপ্যান্ড করি, আমি লোকালটাকে কেটে দিই, তাহলে দেখেন হয়তো আমার এই যে ফন্টটা লোড হয়ে গেছে। এখানে একটা বাংলা ফন্ট পাবো। এই যে জাস্ট এই ফন্টে ক্লিক করে আপনি আপনার কিবোর্ড থেকে হাসান লিখে, আমি যেমনটা কম্পিউটারে সার্চ করেছিলাম সেরকমভাবে হাসান মেঘালয় সার্চ করতে পারবেন। এই যে হাসান মেঘালয় চলে এসছে, কিন্তু জাস্ট এটাকে টিকমার্ক, এই যে দেখেন অটোমেটিক কিন্তু হাসান মেঘালয় ফন্টটা এইখানে চলে এসছে। এখন এটাকে আপনি আপনার প্রয়োজন মতো রিসাইজ করেন। একদম ইজি প্রসেস, মানে এটার যে প্রসেসটা খুবই ইজি। এখন এটা কি, আমরা তো আর ইউলিশ রাখবো না, আমরা এটাকে রাখবো হচ্ছে গিয়ে কি কালার, সরি আমরা তো সাদা রাখবো না, আমরা এটাকে রাখবো ইউলিশ কালার। সো এটাকে ইউলিশ কালার রাখার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এটার কালারটাকে আবারও চেঞ্জ করব। সো কালারটাকে চেঞ্জ করার জন্য আমি একটা টিক মার্ক দিলাম। এই সিলেকশনটা এখন এই যে লেয়ারটা সিলেক্ট আছে কিনা, এই যে ইফেক্ট, এটার উপরে টাচ করলেই এই যে প্যানেলটা আবার ওপেন হবে। এরকম করে আমরা এটাকে মুভ করব। এরকমভাবে মুভ করার পরে কালার ওভারলে আছে কিনা সেই জায়গায় শিফট হয়ে যাব। হওয়ার পরে এখান থেকে এখন সাদার জায়গায় আমরা কালার সিলেক্ট করে দেবো ইয়েলো, ওকে ওকে, এবং এটাকে যদি এক্সপ্যান্ড অফ করি, ওয়াও খুব চমৎকারভাবে কিন্তু আমাদেরকে এখানে ডার্ক সাইড লেখা চলে এসছে, রাইট? আমরা টিকমার্ক দিয়ে নেই, এই যে ডার্ক সাইডটা লেখাটা কথাটা চলে এসছে। এরপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে এই জায়গাটিতে অন্য আর একটা টেক্সট অ্যাড করা। আমরা তাহলে এখন ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পরে আমরা এই জায়গাটিতে দেখতে পাবো যে অন্য আরও টেক্সটের প্রয়োজন। এখানে আরও টেক্সট ছিল, যদি দেখায় মাদার তেরেসা। সো আমরা এখানে এখন মাদার লিখব সাদা কালারে। জাস্ট টেক্সটটা নিলাম, নেওয়ার পরে এখানে ওকে আমি এটা বাংলা করে নিই, মাদার লেখাটা চলে এসছে। সো এইটাকে আমরা এখন এটাকেও বড় করে দিব, এরকমভাবে বড় করলাম। জাস্ট দেখেন এই যে বড় করেছি, করার পরে এইটার কালারটাকে চেঞ্জ করব। এখান থেকে সিম্পলি যাওয়ার পরেই হোয়াইট করে দিব। এখন এইখানে একটা ক্রস দরকার, যেমনটা এই যে রেফারেন্স আছে, রাইট? সো ক্রসের জন্য কি কাজ করব, আমরা এই মাদার লেখার উপরে এই লেয়ারটাকে সিলেক্ট করে এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার অ্যাড করব। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এই যে টুলটা, এই পলিগন লেসো টুল, এই টুলের সাহায্যে একটা ক্রস এভাবে করে আঁকবো। এভাবে করে চ্যাপটা একটা ক্রস আঁকবো। এই যে এইটাকে আঁকলাম, এই দেখেন এই একটা ক্রস। এইখানে কিন্তু এই পুরো জিনিসটা একটা সিলেক্ট হয়ে গিয়েছে না? জাস্ট এই যে অপশনটা আসবে, অথবা রাইট ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন আসবে। এখানে ফিলে যাব, ফিলে যাওয়ার পরে
এইখানে কন্টেন্ট আওয়ার ফিল, এখান থেকে কন্টেন্ট আওয়ার ফিল থেকে হচ্ছে ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার বা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে আমরা এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করে ওকে দিব, ওকে দিয়ে এটাকে ওকে দিব। এখানে একটা ফিল কালার চলে এসছে। বাট যদি এটাকে ডিসমিস দেই, এই দেখেন এখানে কিন্তু একটা টেক্সচার চলে এসছে এবং এইটা যে লেয়ারটা নিয়েছিলাম সেটার উপরে রেড ক্রস। সো এইটাকে আমরা এখন মাল্টিপ্লাই করব যাতে একটু যেইটায় ভালো দেখায়। সো এরকম একটা মাল্টিপ্লাই করতে পারি, চাইলে আপনি নর্মালও রাখতে পারেন। এখন এইটাকে আবার উল্টা পাশে দরকার, সো আমি আর একটা কপি করলাম। কপি করার পরে এটাকে একটু মুভ করে এই মাথায় নিয়ে এসে জাস্ট এটাকে এরকম একটু রাউন্ড করে দিন আপনি, বেশি না, রাউন্ড করে দিলে এই যে দুটো টেক্সট কিন্তু এভাবে করে ক্রস আসবে। এবং আমাদের প্রথম শিট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে চাপ দিয়ে ফেলেছি, যাই হোক কোনো ধরনের পরিবর্তন হয় না। আবার ব্যাকে ফিরে যাই, এই জায়গায় কিন্তু ক্রসটা সোর্স ইমেজের থেকে সুন্দর আসছে। এরপরে আমাদের যেটা লেখার প্রয়োজন, মাদার তেরেসা লেখার প্রয়োজন। নিচে যদি এখানে দেখি যে তেরেসা লেখা আছে, সো আমরা আবারও এখান থেকে এই লেয়ারটাকে কপি করি, এভাবে করে কপি করি। কিবোর্ডের অল্ট চেপে ধরে যদি আপনি ড্র্যাগ করেন এই কোনো টেক্সটকে সিলেক্ট করে, তাহলে সেটা আর ডুপ্লিকেট হবে। সেইটাকে এডিট করলে কালার টালার আবার চেঞ্জ করতে হবে না। জাস্ট এখন মে লিখে ফেলেছি, তেরে সা। এবার এটা একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল, রাইট? আমার যেটা, হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন। সো এটাকে দিলাম, দেওয়ার পরে এইটা চলে আসলো, এটা নিচের দিকে এরকমভাবে রেখে দিলাম। এখন এই তিনটা টেক্সটকে আমরা একটু সিলেক্ট করি, এই যে আমাদের শার্প লেয়ার সহ সিলেক্ট করে আমরা এটা একটু রিসাইজ করে এই যে শ্যাডোটার মধ্যে রাখি যেমনটা আছে। সো এভাবে করে যদি আমরা রেখে দিই এরকম অবস্থাতে কিন্তু অটোমেটিক মাদার তেরেসা লেখাটা চলে আসলো। এখন আপনি দেখেন এটার যে সোর্স ছিল, এই হচ্ছে মাদার তেরেসার সোর্স এবং এই হচ্ছে আপনি যেটা তৈরি করেছেন সেইটা। দুটোর মধ্যে আপনি বেশ ভালো পার্থক্য দেখতে পারবেন। আপনি এই দুটো লেয়ারকে চাইলে একসঙ্গে এখন মার্চ করে দেন, এই যে জাস্ট শেপ লেয়ারটা, এবং এইটাকে এখন মাল্টিপ্লাই করে দেন, সেই ক্ষেত্রে আরেকটু ভিজিবল হবে। বাট আমার মাল্টিপ্লাইয়ের থেকে নর্মালি ভালো লাগছে এবং আমি এটাকে মাল্টিপ্লাই করব না। আমি যেটা করব, এটা একটা গসান ব্লার অ্যাড করব। জাস্ট ফিল্টারে যাব, ব্লারে যাব, যাওয়ার পর এখান থেকে ব্লার না, সরি, এখানে মোশন ব্লার। সো ফিল্টার, এখান থেকে যদি মোশন ব্লারে যাই এরকম একটা মোশন ব্লার অ্যাড করে দেবো, জাস্ট এতটুকু। আমি প্রত্যেকটা জায়গায় মোশন ব্লার অ্যাড করবো। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডে যাব। আপনি চাইলে এটাকে এআই ব্যবহার করে একটু এইচডি করতে পারেন। এটাকে একটু মোশন ব্লার অ্যাড করে দেবো ব্যাকগ্রাউন্ডটাকে। এই যেভাবে করে মোশন ব্লার অ্যাড করলাম, দেখেন এই পাশটা কিন্তু সাদা হয়ে আসছে। এই যে আমি এখন এটাকে জাস্ট জুম করে দিব আর একটু ব্যাকগ্রাউন্ডটা, তাহলে যেটা হবে যে আমার এই পাশ সাদাটা চলে যাবে। এটাকে মোশন ব্লার অ্যাড করলাম। চাইলে এই যে পিছনে ব্ল্যাক টেক্সচারও আপনি একটু মোশন ব্লার অ্যাড করতে পারেন। জাস্ট মোশন ব্লার অ্যাড করে, খুব বেশি না, সার্টেল পরিমাণ অ্যাড করলেন, তারপরে একটু নয়েজ অ্যাড করলেন এইটার ক্ষেত্রে। জাস্ট আমরা এখন এটাকে কি করছি, জাস্ট এটাকে একটু সুন্দর করার চেষ্টা করছি। এই যে সিলেক্ট করান লেয়ার, ফিল্টারে যান, তারপরে ফিল্টার গ্যালারিতে ক্লিক করেন। ফিল্টার গ্যালারিতে ক্লিক করার পরে এটার এই যে টেক্সচার বা গ্রেনিশ টেক্সচারটাকে অ্যাড করেন, একটা গ্রেনিশ ভাইব আসছে। সো এভাবে করে কিন্তু আপনি খুব সহজে একটা থাম্বনেলকে খুব সহজে ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট এই থাম্বনেলটাকে একটু সেভ করি, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এখান থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পরে এটা ওপেন হয়েছে, আমার পিএনজি ফরম্যাটে ওপেন আসছে। আমি এটাকে জেপিজি ফরম্যাটে একটু কনভার্ট করে নেব। জাস্ট ক্লিক জেপিজি এবং সেভে ক্লিক করব। কোন ফোল্ডারে সেভ করতে যাচ্ছি তাই জিজ্ঞেস করছে, আমি এই জায়গায় সেভ করতে যাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলাম, আমার অটোমেটিক এটা সেভ হয়ে গেছে। ওকে, সেভ হয়েছে কই, ডেস্কটপে। আমি যদি এটাকে নিয়ে আসি, এটাকেও মিনিমাইজ করে দিই, এই হচ্ছে আমার সেভ। এখন আমি যাই মোবাইল ইউজারদের জন্য, এটাকে অন করলাম, তাহলে ডার্ক সাইড অফ লেখা হয়েছে। এখন আমরা লিখব মাদার। এই কারণে আমরা এখান থেকে টেক্সট লেয়ার নিব, নেয়ার পরে লিখতে পারি, আবার চাইলে কপি পেস্টও করতে পারি। সো আমরা কপি করার চেষ্টা করব। এইটাকে এখান থেকে একটু রিসাইজ করে নেই, জাস্ট এই যে এখানে আসলো, টিকমার্ক দেই। টিকমার্ক দেওয়ার পরে এই যে লেয়ার, এইটাকে একটু কপি করতে পারি। আমরা এটাকে কপি করার জন্য চেক করে নেব এখানে ডার্ক সাইডের উপর টিকমার্ক দেওয়া আছে কিনা। এরপরে এই যে ইমেজে যাব এবং ইমেজে যাওয়ার পরে এখান থেকে কপি দিব। কপি দেওয়ার পরে এইটাকে ডিসিলেক্ট করে আবার এই ইমেজে এসে এখানেই পেস্ট করে দেব। দেখবেন এখানে আরেকটা অটোমেটিক, কী হলো, এখানে আরেকটা পেস্ট হয়েছে, বাট এটা একদম নিচে চলে গিয়েছে, একদমই নিচে চলে গিয়েছে। সো আমাদের এটা প্রয়োজন ছিল একদম উপরে। সো আমরা এখান থেকে আরেকটা লেয়ার নেই, লেয়ার নিয়ে তারপরে কপি করি। সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের এখন উপরে আসবে। এখন উপরে, এখন যদি পেস্ট করি, লাইক আই থিঙ্ক উপরে চলে আসছে। হ্যাঁ, এই যে উপরে ডার্ক সাইড চলে আসছে। এটাকে এখন একটু নিচে নিয়ে আসতে হবে। এর জন্য আমি এই উইন্ডোটাকে 200% জুম করি, এই পাশ থেকে ধরে, জাস্ট সিম্পলি পাশ থেকে ধরবো। আমি টিকমার্কটাকে একটু উঠিয়ে নিই, উঠানোর পরে
এই জিনিসটা আমার মাউসের সাহায্যে করতে যতটা কষ্ট মনে হচ্ছে, আপনারা যারা কম্পিউটারের সাহায্যে করবেন তাদের ক্ষেত্রে, সরি মোবাইলের সাহায্যে করবেন তাদের জন্য এটা অনেক বেশি ইজি হবে। এই যে উপরের এক্স ওয়াইটাকে মুভ করে নিচে আনা যায়। এখন এটাকে ডাবল ক্লিক করবেন, আবারও মিস টাচ পড়ে গিয়েছে, যাই হোক আমি এটাকে একটু নিচে নিয়ে আসি। এই যে এভাবে করে এখন টেক্সট লেয়ারটা সিলেক্ট করে এটার উপর একটা ক্লিক করে যদি ডাবল ক্লিক করেন পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরকম করে আপনি জাস্ট এটাকে সব ডিলিট করে দেন এবং মাদার লিখেন, ইংলিশে লেখা পড়ছে মা, এই যে মাদার লেখাটা পড়েছে। আপনি এখান থেকে টিক মার্ক দেন। এটার সাইজটাকে ইনক্রিজ করতে চাইলে এখান থেকে এটাকে রাইট পাশে এরকম সোয়াইপ করলে সাইজটি ইনক্রিজ হবে, এবং সাইজটা ইনক্রিজ হওয়ার পরে আপনি কিন্তু এরকমভাবে সাইজটাকে ইনক্রিজ করে নিতে পারবেন। রাইট লেফট সোয়াইপ করলে আপনার সাইজগুলো খুব সুন্দরভাবে এই জায়গাটিতে ইনক্রিজ ডিক্রিজ হবে। ওকে, সো এভাবে করে সাইজটি ইনক্রিজ করেন, সিলেকশন টুলে আসেন, এটাকে সিলেক্ট করেন, করার পরে যদি আপনার এটাকে মুভ করার প্রয়োজন পড়ে বা অন্য কোনো কিছু করা প্রয়োজন পড়ে তাহলে এই যে কর্নারে ক্লিক করে এভাবে করে মুভ টুভ করে নিতে পারেন। এখন এটার কালার চেঞ্জ, সো আমরা এই যে এখানে যাব, এই যে মাদার লিখার ইফেক্টসের উপরে দুইটা রাইট ক্লিক করলে এটা ওপেন হবে। আমরা এখান থেকে যাব হচ্ছে গিয়ে কালার ওভারলেতে, কালার ওভারলে থেকে এটাকে এখন করে দিব হোয়াইট, ওকে এবং ওকে। কালার ওভারলেতে হোয়াইট হয়ে গিয়েছে। এবার এখানে মাদার লিখাটা চলে এসছে অটোমেটিক, দেখেন কত সুন্দরভাবে মাদার লিখাটা আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে তেরেসা লিখা, সো এইটাকে সিলেক্ট আছে কিনা এটা চেক করলাম। এখানে এই যে অনেকগুলো ফালতু লেয়ার চলে এসছে, এই ফালতু লেয়ারগুলোকে আমি একটু ডিলিট করে নিই, ক্লিন আপ করে, এগুলো তো আমাদের দরকার নেই। সো এইটাকে ডিলিট করলাম, উপরের ব্ল্যাঙ্ক লেয়ারটাকেও ডিলিট করে আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। অবশ্যই চেক করব ব্ল্যাঙ্ক লেয়ারটা ঠিক আছে কিনা। এই যে মাদারে ক্লিক করলাম, এখান থেকে ইমেজ কপি এবং এখানে যাব, আবারও ব্ল্যাঙ্ক লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে ইমেজ এবং পেস্ট। এখানে অটোমেটিক ডুপ্লিকেট চলে এসছে। আমি যদি এটাকে জুম করি সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। এটাকে আমি একটু লেফটে সোয়াইপ করি, এই যে এখন যদি আমি ওয়াইতে ক্লিক করি এখানে নিচে এটাকেও এক্সপ্যান্ড হবে, তেরেসা লিখে দেবো আমি এখানে। টেক্সট লেয়ারটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক, ডাবল ক্লিক করলে সিলেক্ট, মোবাইল থেকে ডাবল টাচ করলে হচ্ছে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তেরেসা, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, তাই তো। সিলেকশন টুল, বাইরে একটা ক্লিক, এই যে মাদার তেরেসা লিখা আসলো। ওকে, এখন আমাদের এখানে কিন্তু কাজ শেষ না, এটা ট্রান্সফরমেশনটাকে পরিবর্তন করতে হবে। আপনি দেখেন যে এখানে যখন আমি বারবার মুভ করছি এখানে কিন্তু কোনো ভ্যালু নেই। আমি যখন এই কর্নারের লাইনগুলোর উপরে ক্লিক করছি তখন কিন্তু এই যে এক্স এবং ওয়াই ভ্যালু আসছে, অর্থাৎ যেটা মুভ টুভ করার মতো অপশনগুলো সামনে শো করছে। সো এভাবে করে অপশনের সাহায্যে মুভ টুভ করে নিতে পারেন। তেরেসা মেবি ইউলিশ কালারে ছিল, তাই না? আমি জাস্ট ফটোশপটা একটু ওপেন করি, হ্যাঁ। সো এইটার কালারটাকে আমরা আবারও এইখানে এসে ডাবল ক্লিক, তারপরে এই জায়গায় এটাকে শিফট করলাম, কালারে আসলাম, এই জায়গায় ওকে দিলাম এবং ওকে দিলাম, চলে আসলো। এখন দেখেন এইখানে আমরা যেমনটা মাদার লিখেছিলাম, তেরেসার উপরে শ্যাডো টাইপ দিয়েছিলাম, এই জায়গায় আমরা সেই কাজটা করব। সো এটাকে আমি 100% এনে নিই। এই জায়গায় লেয়ার, এই ফাঁকা লেয়ারটার দরকার নেই, এটাকে ডিলেট, এই ডার্ক সাইড এটাও দরকার নেই, এটা নর্মালি আসছে। এখানে আর একটা ফাঁকা লেয়ার নিলাম। ফাঁকা লেয়ার নেওয়ার পরে এইখানে আমরা আসলে এখন চেক করব যে ব্রাশ টুল, তারপরে ক্রপ টুল, তারপরে ম্যাজিক টুল, তারপরে হচ্ছে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গুলার টুল, এইখানে দেখেন লেসো সিলেক্ট আছে, অর্থাৎ এইটাই পলিগনো লেসো টুল। এই যে লেসো সিলেক্টটাকে আমরা অন করার পরে এইটাকে আমরা আবার 200% জুম করে এখান থেকে কম্পিউটারে যেমন এমনি করেছিলাম, আচ্ছা এটা হচ্ছে আঁকাআঁকির মতো আসছে, আমি একটু এটাকে ব্যাকে নিব। সো এখানে ব্যাকে নেওয়ার জন্য এই যে আনডুতে ক্লিক করলে এটা ব্যাকে চলে এসছে। এখান থেকে আমাদের আসে পলিগ্যানো লেসো টুলটা দরকার। সো এই পলিগ্যানো লেসো টুলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এই যে এখানে একটা আঁকলাম। আমাদের এইটা আসলে আরও জুম হওয়া দরকার, সো এটা জুম হচ্ছে না আরও। আমি এখন আরেকটু জুম হলে আপনাদের হয়তো বা আরেকটু সুবিধার জন্য দেখাতে পারতাম, বাট আরও একটু দেখি যে কীভাবে জুম করা যায়। আমাকে একটু সময় দিন, আমি জাস্ট এটাকে ডিসিলেক্ট করি, ইমেজ সিলেক্ট, এখান থেকে ডিসিলেক্ট অবস্থাতেই সিলেক্ট হয়ে যাচ্ছে বারবার। সো এটাকে আমি একটু দেখি যে জুম করা যায় কতটুকু, একটু সময় দিন। এখানে যে জুম টুল আছে, জুম টুলের সাহায্যে ক্লিক করলে এইভাবে করে বড় একটা জুম করা যায়। এই যে জুম করে নিলাম, এখন এই উইন্ডোটাকেও পুরোটা জুম করছি। ওকে, এখন মোটামুটি আমি জুম টুল থাকা অবস্থায় আপনাদেরকে করে দেখাতে পারবো। সো এখন এইখানে এই যে পলিগনো লেসো টুলটা নিচ থেকে সিলেক্ট করলাম, করার পরে লেয়ারটা ঠিক আছে কিনা, নেই। সো এখন আমাদেরকে এখানে একটা লেয়ার আনতে হবে। লেয়ারটা এই যে লেয়ার নিয়ে আসলাম,
এটাকে হাইড করি, এখন এটাকে 200% অন। এখন দেখেন কম্পিউটারে যেভাবে এইভাবে ক্লিক করে এইখানে আসছে, এখানে ক্লিক করে বক্স, এভাবে ক্লিক করে করে বক্স অ্যাড করেছি, এভাবে করে রাইট পাশে একটা যদি ক্লিক করি, সেই করা হয়ে গেলে আমরা এখান থেকে এডিটে আসবো, আসার পরে যে ফিলে একটা ক্লিক করব, ফিলের কথা জিজ্ঞেস করবে, আমরা জাস্ট ওকে দিব। ওকে দিলে কিন্তু আমাদের এই পুরো পোর্শনটা ফিল হয়ে যাবে। এভাবে করে করতে পারি, বাট যেহেতু এইটায় কম্পিউটারের মতো অত ডিরেক্ট ভিউ পাওয়া যায় না, দেখেন এখানে অল্প একটু ফিল হয়েছে। সো আমরা যে কাজটা করতে পারি, এই জায়গায় আমরা বক্স এঁকে নিতে পারি, এইটা আমাদের জন্য বেশি সহজ হবে। আমি জাস্ট এটাকে ডিলিট করি, কম্পিউটারের মতো যাতে পাওয়া যায় না। এই যে দেখেন নিচে একটা বক্স আছে, এই বক্সটাকে সিলেক্ট করে জাস্ট আপনি যদি এভাবে করে ড্র্যাগ করেন, এই যে এটা বক্স হয়ে গিয়েছে ব্ল্যাক কালার, এখান থেকে ফিল কালার আপনি রেড করে দেন, আপনার এটা রেড অবস্থায় চলে এসছে। এখন আমি এটাকে একটু জুম করি, জাস্ট এরকমভাবে জুম করে আপনি কিন্তু এটাকে রিসাইজ টিসাইজ আপনার মতো করে করে নিতে পারেন। এবং এখন এইখানে স্ট্রোকটা তো আমার অফ আছে, স্ট্রোকের তো দরকার নেই, আপনি এইটাকে রোটেট করে নিতে পারেন। চাইলে আপনার মতো করে আপনি কতটুকু কি রোটেট করতে চান সেই রোটেশনটা এই জায়গা থেকে করে নিতে পারেন। সো এই রোটেশনটা করার জন্য সিলেকশন টুলটা সিলেক্ট করতে হবে, করার পরে যখন সিলেক্ট হয়ে যাবে এই পাশটাকে এরকম মুভ করলে কিছুই আসবে না, এই পাশের একটা লাইনকে ক্লিক করতে হবে, করার পরে এটা তো বড় ছোট হচ্ছে, এখান থেকে এটাকে নিতে হবে রোটেশন পর্যায়ে। ওকে, এই যে দেখেন এখানে রোটেশন আছে, এই যে ডিগ্রি, সেভাবে করে যদি এটাকে রোটেট করেন, এই যে তাহলে এটা রোটেট হয়ে যাবে অটোমেটিক। আমরা এই যে সাইজটাকে একটু ইনক্রিজ ডিক্রিজ করতে পারছি, নর্মালি অটোমেটিক রোটেট হয়ে গেল। বাট এইটা তো একটা, আমাদের এটা ডুপ্লিকেট লাগবে, তাহলে এখানে শেপ লেয়ারটা সিলেক্ট আছে, যেহেতু সিলেক্ট আছে কপিতে যাই, কপিতে গিয়ে আবারও এখানে যদি পেস্ট করি, হয়তোবা আমাদের আরও একটা শেপ লেয়ার এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে শেপ লেয়ার চলে আসছে। এখন এই পাশের এই লাইনের উপরে একটা ক্লিক করলে, এটাকে যদি সাইডে ড্র্যাগ করি, তাহলে আবারও এইটা আসবে, এখান থেকে এইটাকে জাস্ট এরকম করে এটাকে আমরা ক্রস দিয়ে দিব, জাস্ট সিম্পলি একদম পারফেক্টলি দেওয়ার চেষ্টা করব। ওকে, পারফেক্ট ক্রস হয়ে গিয়েছে মাদার টেরেসা লেখাটা। সো এখন যদি আমি এটাকে পুরোটা ছোট করি, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কীরকমভাবে পারফেক্ট একটা আউটপুট পেয়েছেন। এটা দেওয়ার পরে এই যে হয়ে গেল, সিলেকশন টুলে গিয়ে আমি একটু বাদ দিই। ওকে, দেখেন যে এখন আমাদের সামনে এরকম একটা পারফেক্ট ভাইব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের পারফেক্ট একটা থাম্বনেল অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছে। বাট এই যে টেক্সটটা বড় ছোট আছে, সো এই টেক্সটটাকে বড় ছোটটা আমরা ঠিক করে নিতে পারি। সো ঠিক করার জন্য এই যে শেপ লেয়ারগুলোকে সব সিলেক্ট করেন, এরকমভাবে ক্লিক করে করে যদি আপনি সিলেক্ট করে নেন, প্রত্যেকটা সিলেক্ট করার পরে এইখানে আপনি এখানে রাইট ক্লিক করে, আমি নিজেই ভুল করে ফেলেছি, রাইট ক্লিকে যাচ্ছি, বাট এইখানে রাইট ক্লিকের অপশন পাবেন না। তো সো এইখানে আপনি চাইলে লিঙ্ক করে দিতে পারেন, অথবা এই যে ফোল্ডারে ক্লিক করলে সব একটা ফোল্ডারের অবস্থায় হয়ে যাবে। এখন এইটা ফোল্ডারটা অফ করে দিলে পুরো জিনিসটা অফ হয়ে গিয়েছে, আর অন করে দিলে অন হয়ে গিয়েছে। সো আমরা যদি এটাকে এখন যদি সিলেক্ট করতে চাই, পুরো সকল কিছু কিন্তু একসঙ্গে সিলেক্ট হবে, কারণ আমাদের একটা ফোল্ডার করা। এই যে দেখেন আমরা জাস্ট ফোল্ডারে একটা ক্লিক করলাম, এটাকে এক্সপ্যান্ড অফ করে ফোল্ডারে একটা ক্লিক করলাম, সকল কিছু একসঙ্গে সিলেক্ট হয়েছে। পাশে একটা ক্লিক করি, করার পর এটাকে এরকম পাশ ধরে ড্র্যাগ করে ছোট বড় করে নিতে পারবো। একটু যদি মুভ করি, এটাকে যেই পয়েন্টে রাখতে চাচ্ছি সেই পয়েন্টও আমরা আমাদের মতো করে রেখে দিতে পারবো, অর্থাৎ আমরা আসলে যেভাবে চাই। সো এভাবে করে টিকমার্ক দিলে আমাদের এইটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। এটা সেভ করার জন্য প্রসেস সিম্পল, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট অ্যাজ জেপিজিতে ক্লিক করার পরে সেটিং 70% থাকবে, 100% করে নিন। করার পরে এখানে সেভ হয়ে ডাউনলোড হয়েছে। আমি যদি এটাকে ডেস্কটপের উপরে নিয়ে আসি, এই হচ্ছে আপনার থাম্বনেল। সো এই আমি যদি এটাকে অন করি, এই হচ্ছে কি আপনার মোবাইল দিয়ে বানানো থাম্বনেল, এই হচ্ছে কি আপনার কম্পিউটার দিয়ে বানানো থাম্বনেল। ওকে, আমরা কম্পিউটারে কিছু কাস্টমাইজেশন করেছিলাম, গৌসান ব্লাড টেলার বিভিন্ন জিনিসপত্র অ্যাড করে, আর সেইটাকেও আপনি এই জায়গায় করতে পারেন। সেটা কিভাবে করবেন, জাস্ট যেই লেয়ারটাকে আমরা ধরছি সেই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দরকার, ধরেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করেন, এইখান থেকে ফিল্টারে যান, ব্লারে যান, ব্লার থেকে মোশন ব্লারে যান। এই যে এখান থেকে আপনার কত পার্সেন্ট মোশন ব্লার প্রয়োজন, সেই কয় পার্সেন্ট মোশন ব্লার এখানে অ্যাড করে দিন। এখানে আমি দিয়েছিলাম 12, ওকে দেন, মোশন ব্লার চলে এসছে। সো এভাবে করে আপনি প্রত্যেকটা জিনিসের অপশন পাচ্ছেন নিউরো ফিল্টার ছাড়া, এবং সেগুলো আপনি বেশ ভালোভাবেই কাজগুলো করতে পারছেন। আমি যদি একটু মিনিমাইজ করি, আমরা ইতিমধ্যে কিন্তু 3টা থাম্বনেল প্রপারলি তৈরি করা শিখে ফেলেছি। ওকে, ব্যাপারটা কিন্তু মজায় মজায় বেশ ভালোভাবেই সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন আমি কমেন্ট পড়া শুরু করব, এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেইটা আমার কাছে জিজ্ঞেস করলে আমি ইনস্ট্যান্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সব মিলিয়ে আমরা এইভাবে অগ্রসর হব, এবং আমরা ক্লাস সামনে আরও কন্ডাক্ট করব থাম্বনেল ডিজাইন রিলেটেড, কারণ মোবাইল ইউজারদের জন্য একটা ডেডিকেটেড ক্লাস থাকবে, যে এখানে মোবাইলের সাহায্যে আরও একটা সফটওয়্যার দেখব। শুধুমাত্র এখানেই শেষ না,
সব কিছু মিলিয়ে তাহলে আপনারা আজকের মতো আপনাকে প্রশ্নগুলো করুন, আমি প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ওকে, সো একটু কষ্ট করে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করুন। ওকে, আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট আইডি লেখা শুরু করেন অ্যাটেন্ডেন্সের জন্য, এবং যাদের স্টুডেন্ট আইডি লেখা শেষ হয়ে যাবে তাদের ক্লাসের ব্যাপারে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো করা শুরু করবেন। ওকে, সো প্রথমে স্টুডেন্ট আইডি লিখুন এবং আপনার লেখা শেষ হয়ে গেলে আপনি তো ফাঁকা, তখন আপনি আপনার প্রশ্নগুলো করুন। আচ্ছা, সো আমি তাহলে প্রশ্নের অ্যান্সার দেওয়া শুরু করব আপনাদেরকে। যেই প্রশ্নগুলো আছে ক্লাস রিলেটেড বা যে কোনো বিষয় রিলেটেড, যেগুলো নিয়ে আসলে আমরা কথা বলিনি বা যেগুলো আসলে জানাটা জরুরি মনে হয়, এই ধরনের টপিক নিয়ে আপনারা প্রশ্ন করুন, আমি এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। ওকে, ক্যানভা প্রো দিয়ে থাম্বনেল ডিজাইন দেখানো হবে? জি ভাইয়া, ক্যানভা প্রো দিয়ে থাম্বনেল ডিজাইন দেখানো হবে। ভাইয়া, আপনার দেখানো থাম্বনেলটা হুবহু করার চেষ্টা করেছিলাম, কতটুকু সফল হয়েছে জানি না, তবে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, মোদির ছবিটা যে রোটেট করেছিলেন ওইটা আর ওইটা করার অপশনটা অনেক খুঁজেছি, কিন্তু মিরর রোটেট করতে পারছি নাই। ওইটা কি শুধুমাত্র পেইড অ্যাডোবির জন্য? না, ওইটা পেইড অ্যাডোবির জন্য না, ফ্রিতেও কাজ করে। ফ্রিতে কিভাবে করবেন আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন। আমি ফটোশপটাকে অন করি, আমার স্ক্রিনে ফটোশপটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, জাস্ট আমাকে একটু সময় দিন, তো আমি চেষ্টা করছি আপনাকে এখনই দেখানোর। আচ্ছা, আশা করছি যে এখন আপনি দেখতে পাচ্ছেন। দেখেন, যে কোনো একটা ইমেজ, ধরেন এই যে টেক্সটটা আছে না, এই টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এইটা আলাদা ব্যাকগ্রাউন্ড, আমি অন্য একটা যাই, ধরেন এইটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, আমি এটাকে একটু কেটে দেই। এইটাকে আমি সিলেক্ট করার পরে এর চারপাশে একটা লাইন আসে না, দেখতে পাচ্ছেন যে এর চারপাশে একটা লাইন শো করতেছে বক্সের মতো, এইটা এইখানে দেখেন শো ট্রান্সফরমেশন কন্ট্রোল আছে। এটা যদি আনটিক করা থাকে তাহলে এই লাইনটা দেখা যায় না, তখন আপনি করতে পারবেন না, বাট এটা যদি টিক মার্ক করা থাকে তাহলে এইটা দেখা যায়। সো এই এন্ডে যদি আনেন, দেখেন মাউসটা এখন কেমন, এই এন্ডে আনার পরে কেমন হয়ে গেছে, তখন এইটা এভাবে করে আপনি রোটেট করতে পারবেন। ওকে, আর একটা রোটেট করতে পারবেন হচ্ছে এইটার উপরে ক্লিক করলে এই যে লেফট রাইট, যেটা হচ্ছে এই উপর থেকেও সিলেক্টে এসে আপনি সহজেই অপশনটা পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। সো আপনাদের যদি আর কোনো কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে প্রশ্নগুলো করুন। ভাই, আমি একসাথে 4-5 জনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছিলাম কিন্তু সেটা হয় নাই, এখন কি করব? আপনি কেন একসাথে 4-5 জনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? আপনি করবেন একজনের ব্যাকগ্রাউন্ড, তাও একটা করবেন সময় নিয়ে, সেটা শেষ হবে, তারপরে আরেকজনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আপনার কি দরকারটা পড়ছে যে আপনার একসঙ্গে 4-5 জনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে? আমরা আসলে শেখার সময় যদি তাড়াহুড়ো করি, আমার আমার কাছে এমনও এমনও অনেক সিচুয়েশন হয়েছে, ফ্রাঙ্কলি বলতে গেলে, যে আমি হয়তো বা ইন্টারন্যাশনাল অনেক বড় কোনো একটা প্রতিষ্ঠানের ডিজাইন নিয়ে কাজ করছি, তখন আসলে আমার কাছে সময় নেই, তাদের যে ডেডলাইন সেই ডেডলাইনে হয়তো বা 1 ঘন্টা বাকি আছে, আমার কাজ আরও 40 মিনিটের মতো বাকি আছে, সো আমি এর মধ্যে কাজ করে রিভিউ দেওয়ার সময় পাবো না। তো সেই সময় আসলে একটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমার 10টা মিনিট সময় বেঁচে যায়। তাও কিন্তু আমি কখনোই ওই ধরনের সিচুয়েশন, এবং ক্লায়েন্ট অনেক বড় ক্লায়েন্ট, ওয়ার্ল্ড ওয়াইড অনেক রিনাউন্ড ক্লায়েন্ট, ডেডলাইনের মধ্যে না দিলে কাজ চলে যাবে, সেই বহুত প্রবলেম আছে, বাট তাও কিন্তু আমি ওই 10 মিনিটে, ওই 1 মিনিট ওই কাজটা না করে 10 মিনিট বসেই একদম সময় নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে কেটে রিমুভ করে পারফেক্টলি করে তারপরে আমি আরও 10 মিনিট এক্সট্রা হয়তো বা পরে বুঝিয়ে বলে চেয়ে তারপর ডেলিভারি দিয়েছি। সো এইরকম সিচুয়েশনে যখন ধরেন এটা করতে পারি, তাহলে আপনি কেন শেখার সময় একসঙ্গে 4-5 জনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন? আপনি একটা একটা করে করবেন, প্রয়োজনে ল্যাগ করলে ওইটার পিএনজি হিসেবে সেভ করবেন, করে আবার আর একটাকে ইনপুট করে করবেন, তারপরে পিএনজিগুলোকে একসঙ্গে ইনপুট করবেন। দরকার নাই তো এটা করা। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি ক্লাসের মধ্যে ব্যাকগ্রাউন্ড জাস্ট এক ক্লিকে রিমুভ করে দিলেই হতো, বাট তাও কিন্তু আমি অনেক সময় দেখবেন যে কেটে কেটে রিমুভ করার চেষ্টা করেছিলাম, কারণ ওইটা আমার অভ্যাস। আমার আজকে আগামী 1 মাস কি কাজ করব সেটা শিডিউল করা থাকে, ডিরেক্ট নোটে লিখা থাকে যে আমি আজকে থেকে, আজকে হচ্ছে 10 আগস্ট, সো আমি যদি অসুস্থ না হই তাহলে এই 10 আগস্ট থেকে নেক্সট হচ্ছে 31 আগস্ট পর্যন্ত বা 30 আগস্ট পর্যন্ত আমি এই কাজগুলো করব, এরকম আমার শিডিউল করা থাকে। বাট তাও কিন্তু আমি 10 মিনিট বাঁচানোর জন্য কখনো এইটা করি না, যত কষ্ট হোক। এই ধরনের ছোটোখাটো জিনিসে
আপনি যখন ফোকাস দিবেন তখন আপনি আলাদা হতে পারবেন, এবং যখন আপনি আলাদা হতে পারবেন তখন আপনি ভালো কিছু করতে পারবেন। এটা হচ্ছে ট্রু একদম। ভাইয়া আমি আপনার মতো করে 15টা থাম্বনেল বানিয়েছি, আপনাকে দেখাতে চাই। আচ্ছা, সাপোর্টটা হচ্ছে ঠিক হয়ে গেলে, আপনাদের নতুন সাপোর্টটা ইন্ট্রোডিউস হয়ে গেলে আপনি একটু সেখানে দিয়েন। আশা করছি আমি প্রত্যেকটা থাম্বনেলকে রিভিউ করে তারপরে আপনাকে সেখান থেকে একটা আউটপুট বা একটা ফিডব্যাক দিব ইনশাল্লাহ। ওকে? তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করুন, প্রশ্নগুলো না হলে আমরা আজকের মতো এখানেই শেষ করব। ওকে ভাই, আমি ক্যানভা দিয়ে থাম্বনেল প্র্যাকটিস করি। আজকের ক্লাসটা হেল্পফুল ছিল, ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য। আমরা ক্যানভা দিয়ে থাম্বনেল ডিজাইন দেখব এবং আমরা সেটার সাহায্যে খুব ভালোভাবে কিভাবে থাম্বনেল তৈরি করা যায় সেগুলো এক্সপ্লোর করব। ওকে? থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যাই হোক, তো তেমন আর কোনো প্রশ্ন যেহেতু নেই আজকে, আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট থাম্বনেল ক্রিয়েশনের ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর রিগার্স। আচ্ছা, নেক্সট থাম্বনেল ক্রিয়েশন ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।